তা দেখুন গীতায় উচ্চারণ ও শ্লোক পরিচিতি। তা আমরা শিখেছিলাম আগে, গত ক্লাসে আমরা শিখেছিলাম যে ক্ষীয়ের উচ্চারণ কীরকম হয়। ক্ষীয় থাকলে ক্ষ উচ্চারণ হবে, অর্থাৎ ধর্মক্ষেত্রে থাকলে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, এইভাবে উচ্চারণ। অক্ষর শব্দের সংস্কৃত উচ্চারণ হলো অক্ষর। অক্ষর থাকলে অক্ষর। শিক্ষক থাকলে শিক্ষা, শিক্ষক শিক্ষক। শিক্ষা থাকলে শিক্ষা। এই শিক্ষা শব্দটাকে সংস্কৃত উচ্চারণ করব শিক্ষা, শিক্ষা শিক্ষা, এইভাবে শিক্ষা উচ্চারণ করব। তারপরে এই যে যুক্ত বর্ণটা আছে হ যুগ ম, এটা থাকলে প্রথমে ম উচ্চারণ হবে, তারপরে হ উচ্চারণ হবে। তাহলে ব্রাহ্মণ থাকলে ব্রাহ্মণ, ব্রহ্মা থাকলে ব্রহ্মা, এইভাবে উচ্চারণ হবে। দন্তস্ব থাকলে স এর মতো উচ্চারণ হবে, ইংরেজি এস ও, স এর মতো। তাহলে সর্ব থাকলে সর্ব, সর্বম সর্বম, যে জায়গাতেই দন্তস্ব পাবো সেই জায়গাতেই স উচ্চারণ করব, স। ঠিক আছে, অর্থাৎ গত ক্লাসের জিনিসগুলোই আমি আবার একটু রিভিশন দিচ্ছি। অন্তস্থ জ থাকলে ইয় উচ্চারণ হবে, ইয়। তাহলে যুযুৎসব আছে, উচ্চারণ হবে ইউয়ুৎসব, ইউয়ুৎসব। যদা যদাহি থাকলে, যদা যদাহি ধর্মস্ব থাকলে উচ্চারণ হবে ইয়াদা, ইয়াদা ইয়াদাহি ধর্মস্য, এইভাবে উচ্চারণগুলো হবে। তারপরে একটা হলো লুপ্ত অ, অর্থাৎ হর উপরে মাত্রা না থাকলে, এখানে মাত্রা চলে আসছে, এটাকে আপনারা কাটবেন। এই হটাকে কেটে পাশে মাত্রাহীন একটা হ লিখে দিবেন। ঠিক আছে, এইভাবে একটা মাত্রাহীন হ লিখবেন, অর্থাৎ উপরে মাত্রা দিবেন না। এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, সেজন্য হয়ের উপরে মাত্রা চলে আসছে। এই হটা কেটে দিয়ে এখানে একটা মাত্রাহীন হ লিখে দিবেন। ঠিক আছে, মাত্রাহীন হ থাকলে সেটাকে লুপ্ত অ বলা হয়। এবং লুপ্ত অ এর উচ্চারণটা মূলত শ্রেয়োহম, অর্থাৎ আগের অতে গিয়ে একটা টান দিতে হবে, অর্থাৎ ও এর মতো একটা উচ্চারণ আসে। লুপ্ত অ মূলত সাধারণভাবে একটা অ এর মতো উচ্চারণ আসে, তাহলে উচ্চারণটা হবে শ্রেয়োহম, এই যে গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম ওইভাবে। তারপরে জফলা, যে জায়গাতেই জফল থাকবে সেই জায়গাতেই ইয় উচ্চারণ করতে হবে। মনে করেন যে রাজগুহ্য, বাংলায় বললে গুহ্য, কিন্তু সংস্কৃত উচ্চারণ হবে গুহ্য, গুহ্য, রাজগুহ্য। ঠিক আছে, রাজগুহ্য উচ্চারণ হবে। তারপর মনে করুন যে রাজ্য, বাংলায় বললে রাজ্য, কিন্তু সংস্কৃত উচ্চারণ হবে রাজ যুগ ইয়, জফলা থাকলেই ইয় উচ্চারণটা আসবে। তাহলে রাজিয়া, রাজিয়া, এইভাবে উচ্চারণটা আসবে। তারপর দেখুন অনুস্বার। অনুস্বার যদি শব্দের শেষে থাকে, কোনো একটা শব্দ আছে, কোনো একটা শব্দের শেষে যদি অনুস্বার থাকে তাহলে ময়ের মতো উচ্চারণ হবে, তাহলে সর্বম, সর্বম। আর কোনো একটা শব্দের মাঝখানে, কোনো একটা শব্দের যদি মাঝখানে থাকে অনুস্বার, তাহলে নয়ের মতো উচ্চারণ হয়। মনে করেন যে সংশয়, এই যে সংশয় শব্দটা আছে, উচ্চারণ হবে সংশয়, সংশয়। বা মনে করেন যে সংকট, বাংলায় বললে সংকট, কিন্তু সংস্কৃত উচ্চারণটা হবে সংকট, সান কাট, এইভাবে উচ্চারণটা আসবে। অর্থাৎ মনে রাখতে হবে অনুস্বার যদি শব্দের মাঝখানে থাকে তাহলে ন, এই যে অনুস্বার শব্দের মাঝখানে থাকলে, মধ্যখানে থাকলে নয়ের মতো উচ্চারণ, এবং অনুস্বার যদি শব্দের শেষে থাকে, কোনো একটা শব্দের একদম শেষের দিকে অনুস্বার থাকে, তাহলে ময়ের মতো উচ্চারণটা হবে। তারপরে বিসর্গ, বিসর্গ যদি বাক্যের বা শব্দের মাঝখানে থাকে তাহলে অর্ধ হ উচ্চারণ হয়, অর্থাৎ হসন্তযুক্ত একটা হ উচ্চারণ হবে। তাহলে উচ্চারণটা হবে ওম নমঃ। এই যে নম এর পরে যে বিসর্গটা আছে, এটা দেখুন একটা লাইনের মাঝখানে আছে, এই বিসর্গটা একটা লাইনের মাঝখানে আছে। তাহলে ওম নমঃ ভগবতে, ওম নমঃ ভগবতে। ঠিক আছে, ওম নমঃ, নমঃ ভগবতে, এইভাবে। তারপরে দুঃখ, দুঃখ, এইভাবে। নমঃ বলার সাথে 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 ভটাকে ধরতে হবে, অর্থাৎ এই যে হসন্তযুক্ত হ উচ্চারণ করতেছি, এই হয়ের পরেই সাথে সাথে পরের অক্ষরটাকে ধরতে হয়। তাহলে নমঃ ভগবতে, নমঃ ভগবতে। তারপরে দুঃখ, দুঃখ, যে দুঃ, তারপরে খটা সাথে সাথে ধরতে হবে, দুঃখ, দুঃখ। ঠিক আছে, আর যদি এই বিসর্গটা অক্ষর বা এই যে কোনো এই বিসর্গ যদি শেষে থাকে, বাক্যের শেষে থাকে, তাহলে পূর্ণরূপে হ উচ্চারণ হবে। অর্ধেক হ মানে হলো হয়ের উপরে হসন্ত থাকবে, হয়ের নিচে হসন্ত থাকলে অর্ধেক হ উচ্চারণ, আর হয়ের নিচে হসন্ত না থাকলে পূর্ণরূপে উচ্চারণ। কোনো একটা বাক্যের বা কোনো একটা লাইনের একদম শেষে যদি বিসর্গ থাকে, মনে করেন যে এই যে সর্ব শব্দটা কোনো একটা লাইনের একদম শেষে যদি থাকতো, তাহলে আমরা সর্ব হ উচ্চারণ করতাম, সর্ব হ। আর এই সর্ব বিসর্গটা যদি লাইনের মাঝখানে থাকে তাহলে সর্বহ, সর্বহ, এইভাবে উচ্চারণ করব। আর যদি লাইনের একদম শেষে থাকে তাহলে সর্বহ, হটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে। যদি বাক্যের শেষে থাকে বিসর্গ তাহলে পূর্ণরূপে হ উচ্চারণ করব,
আর যদি বাক্য বা শব্দের মাঝখানে থাকে তাহলে অর্ধ হ, হটা অর্ধেক উচ্চারণ হবে, নামাহ নামাহ, সারবাহ সারবাহ, এইভাবে। ঠিক আছে। তারপরে দেখুন আগের অক্ষরের কার চিহ্ন যুক্ত হয়ে থাকে। বিসর্গ থাকলে মনে করেন যে কোনো একটা বিসর্গ আছে কোনো একটা শব্দের সাথে, কোনো একটা শব্দের সাথে বিসর্গ আছে, তা এই বিসর্গের আগের অক্ষরের কার চিহ্নটা সেই হয়ের সাথে যুক্ত হয়। মনে করেন যে বিসর্গের পরিবর্তে তো হ উচ্চারণ হবে, এটা আমরা জানি। বিসর্গ থাকলে হ উচ্চারণ হয়। এখন দেখতে হবে যে বিসর্গের আগের যে অক্ষরটা থাকবে, বিসর্গের আগের অক্ষরের সাথে যে কার চিহ্ন থাকবে সেটা রস্বইকার হতে পারে, রস্যৌকার হতে পারে, একার হতে পারে, আকার হতে পারে। অর্থাৎ যে কার চিহ্নটা থাকবে সেই কার চিহ্নটা সেই হয়ের সাথে যুক্ত হয়। অর্থাৎ শান্তি থাকলে বিসর্গ আছে তাহলে শান্তি হি উচ্চারণ হবে। বাসু আছে, বাসু আর বিসর্গ আছে তাহলে বাসু হু উচ্চারণ হবে। তারপরে সর্বে, সর্বে বিসর্গ আছে তাহলে বিসর্গের পরিবর্তে হ উচ্চারণ হলো, আর বিসর্গের আগের অক্ষরের সাথে একটা একার আছে সেই একারটা হয়ের সাথে যুক্ত হবে, তাহলে সার্ভে হে, এইভাবে উচ্চারণটা হবে। মনে রাখবেন যে কার চিহ্ন থাকবে সেই কার চিহ্নটাই সেই হয়ের সাথে যুক্ত হয়। বিসর্গের পরিবর্তে যে হ আসে সেই হয়ের সাথে আগের অক্ষরের কার চিহ্ন যুক্ত হবে। তবে এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রম নিয়মটা হলো যদি ঐকার থাকে, ঠিক আছে, ঐকার যদি থাকে অর্থাৎ বিসর্গের আগের অক্ষরের সাথে যদি ঐকার থাকে তাহলে সেই ঐকারের পরিবর্তে বিসর্গের পরিবর্তে যে হটা আসবে সেই হয়ের সাথে রস্বইকার যুক্ত হয়। ঠিক আছে। অর্থাৎ ঐকার থাকলে ঐকার যুক্ত হবে না। ঠিক আছে। মনে করেন যে চৈ বিসর্গ আছে, চৈ তারপরে বিসর্গ আছে, তাহলে চৈ বিসর্গ থাকলে আমরা তো হ উচ্চারণ করব। ঠিক আছে। আমরা জানি যে বিসর্গের আগের অক্ষরের কার চিহ্ন বিসর্গের সাথে যুক্ত হয়, তাহলে চৈ হই হওয়ার কথা ছিল, তাহলে চৈ হই হবে না, উচ্চারণ হবে চৈ হি, চৈ হি। অর্থাৎ মনে করেন যে ঐকার আছে, ঐকারের ক্ষেত্রে এই ব্যতিক্রমী নিয়ম। যদি ঐকার থাকে এবং বিসর্গ থাকে তাহলে সেই বিসর্গের পরিবর্তে যে হটা আসবে সেই হয়ের সাথে রস্বইকার যুক্ত হবে শুধুমাত্র ঐকার থাকলে। ঠিক আছে। আর ঐকার ছাড়া যে কোনো কার চিহ্ন থাকলে সেই কার চিহ্নটা সেই হয়ের সাথে যুক্ত হবে, এটা মনে রাখবেন সবাই। তারপরে অন্তস্থ ব দুই ধরনের আছে, একটা হলো অন্তস্থ ব, একটা হলো বর্গীয় ব। সংস্কৃতে অন্তস্থ ব লেখা হয় এইভাবে, এইভাবে সংস্কৃতে অন্তস্থ ব লেখা হয়, সরি অন্তস্থ ব এইভাবে লেখা হয়, আর বর্গীয় বটাকে এইভাবে লেখা হয়। ঠিক আছে। সংস্কৃত ভাষায় বর্গীয় ব লেখা হয় এইভাবে, আর অন্তস্থ ব লেখা হয় এইভাবে। অর্থাৎ বর্গীয় বয়ের এইভাবে পেট কাটা থাকে, বর্গীয় ব পেট কাটা থাকে, আর অন্তস্থ ব এইভাবে থাকে। তা অন্তস্থ বইয়ের সংখ্যা সংস্কৃত ভাষায় সবচেয়ে বেশি, সেজন্য আমরা অন্তস্থ ব যে বেশিরভাগ বই যেগুলো পাবো সেগুলো মনে রাখতে হবে, সেগুলো হলো অন্তস্থ ব। তা অন্তস্থ বইয়ের উচ্চারণটা হবে ওয়া, উচ্চারণটা এইভাবে হবে ওয়া ওয়া। ঠিক আছে। অর্থাৎ আমরা গীতা পড়ার সময় যতগুলা ব পাবো সবগুলাই হলো অন্তস্থ ব। আর যে সকল বইয়ের নিচে এভাবে রিকার পাওয়া যাবে, তারপর রফলা পাওয়া যাবে, ঠিক আছে, এই সকল বগুলো হলো বর্গীয় ব। ঠিক আছে। আমরা কিভাবে বর্গীয় ব চিনব? বর্গীয় ব কোনগুলা হবে? যেগুলোর নিচে রিকার আছে, রফলা আছে, এগুলা হলো বর্গীয় ব। এগুলাকে আমরা, এই বগুলোকে আমরা এই সাধারণ বয়ের মতো উচ্চারণ করব, আর বাকি যে বগুলো আছে এগুলাকে ওয়া রূপে উচ্চারণ করব। ঠিক আছে। তারপরে দেখুন তয়ের নিচে বফলা আছে, তয়ের নিচে বফলা থাকলে ত যুগ ও উচ্চারণ হয়, তাহলে তুয়া। তয়ের নিচে বফলা আছে, তারপর অনুস্বার আছে, তাহলে উচ্চারণটা হবে তয়ের নিচে বফলা থাকায় তুও উচ্চারণ, আর অনুস্বার থাকলে ম উচ্চারণ হয়, তাহলে উচ্চারণ হবে তং। বাংলায় বললে তং, সংস্কৃত উচ্চারণ হবে তুয়াম তুয়াম তুয়াম। আর সাধারণ বইয়ের উচ্চারণটা সাধারণ বইয়ের মতো, এই যে বৃহস্পতি শব্দটাকে সংস্কৃতে বৃহস্পতি উচ্চারণ হবে, বৃহস্পতি এইভাবে, বৃহস্পতি বৃহস্পতি এইভাবে উচ্চারণ হবে। তবে তয়ের নিচে বফলা থাকলে তুও উচ্চারণ হবে, দয়ের নিচে বফলা থাকলে দুও উচ্চারণ হবে। মনে করেন যে দ্বাদশ, বাংলায় বললে দ্বাদশ কিন্তু সংস্কৃতে উচ্চারণ হবে দ্বাদশ, দ্বাদশ। ঠিক আছে। অর্থাৎ দয়ের নিচে বফলা থাকায় দুও উচ্চারণটা আসবে, দয়ের নিচে বফলা থাকলে দুও উচ্চারণ, তয়ের নিচে বফলা থাকলে তুও উচ্চারণ। ঠিক আছে। এইভাবে। তারপরে দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটা অক্ষর, মানে একটা কি বলবো, এটা হলো হসন্ত বলা হয় এটাকে। ঠিক আছে। এই যে হসন্তটা এটা মূলত কোনো বিভিন্ন অক্ষরের নিচে থাকে। এই যে দেখুন এই যে ম আছে না, এটাকে বলে হসন্ত। এই যে ময়ের নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, যে টানটা দেখতে পাচ্ছেন, দাগটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হসন্ত।
হসন্তর ব্যবহার হলো খুবই গুরুত্বপূর্ণ। গীতা পড়ার ক্ষেত্রে হসন্তর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন যে কোনো অক্ষরের নিচে যদি হসন্ত থাকে তাহলে সেই অক্ষরটাকে একসাথে উচ্চারণ করতে হয়, আর কোনো অক্ষরের নিচে যদি হসন্ত না থাকে তাহলে সেই অক্ষরগুলোকে আলাদা আলাদা উচ্চারণ করতে হয়। উদাহরণটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। মনে করেন যে সারেব, তারপরে ময়ের নিচে হসন্ত আছে, তাহলে উচ্চারণটা হবে সারেবম, সারেবম। ঠিক আছে, অর্থাৎ বয়ের পরে মটা ময়ের নিচে হসন্ত থাকায় মটাকে বয়ের সাথে একসাথে উচ্চারণ করতে হবে, অর্থাৎ বম বম। ময়ের নিচে হসন্ত থাকায় এই মটাকে আগের অক্ষরের সাথে একসাথে উচ্চারণ করতে হবে, তাহলে উচ্চারণটা হবে বম সারেবম, সারেবম। আর যদি হসন্ত না থাকে, মনে করেন যে এই 2 নম্বরে এসে যে ময়ের নিচে হসন্ত নাই, তাহলে উচ্চারণটা কীরকম হবে? সারে ব ম, সারে ব ম, অর্থাৎ ব এবং মটাকে আলাদা আলাদা উচ্চারণ করতে হবে। আর যদি হসন্ত থাকে তাহলে ব এবং মটাকে একসাথে উচ্চারণ করতে হবে। অর্থাৎ কোনো অক্ষরের নিচে হসন্ত থাকা মানে হলো সেই অক্ষরটাকে একসাথে উচ্চারণ করা। আর যদি হসন্ত না থাকে তাহলে আলাদা আলাদা উচ্চারণ করতে হবে, অর্থাৎ দন্তস্ব ব ম এগুলাকে আলাদা আলাদা উচ্চারণ করতে হবে। তাহলে সারে ব ম, সারে ব ম, আর এটা হবে সারেবম। একইভাবে মনে করেন যে এই অক্ষরটা, এই শব্দটা, এই যে হয়ের নিচে হসন্ত আছে, হয়ের নিচে হসন্ত থাকায় উচ্চারণ হবে নিশ্চয়, নিশ্চয়। আর যদি হয়ের নিচে হসন্ত না থাকতো, মনে করেন যে হয়ের নিচে হসন্ত নাই, তাহলে উচ্চারণটা কীরকম হইতো? প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা উচ্চারণ করতে হতো। তাহলে সেক্ষেত্রে যদি হসন্ত না থাকে তাহলে উচ্চারণটা হবে নিহচয়, 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 এইভাবে নিহচয়, অর্থাৎ হটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে। আর হসন্ত থাকলে একসাথে আগের অক্ষরের সাথে একসাথে উচ্চারণ করতে হবে, অর্থাৎ নিশ্চয়, নিশ্চয়। আর হয়ের উপরে হয়ের নিচে হসন্ত না থাকলে নিহচয়, আর থাকলে নিশ্চয়। ঠিক আছে, এই যে দন্তীয় ন, তারপরে হ, এখানে নিচে লিখি দন্তীয় ন রস্বইকার, তারপরে হ। এই যে হ আছে, হয়ের নিচে হসন্ত নাই, তাহলে নিহ, উচ্চারণ হবে নিহ, নিহ। আর যে হসন্ত দিয়ে দিই তাহলে উচ্চারণটা হবে নিশ্চয়, নিশ্চয়, এইভাবে। তাহলে এইভাবে আমাদেরকে হসন্তের ব্যবহার বুঝতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন গীতা পড়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় চৈব নৈব এরকম শব্দ পাবো। চৈব থাকলে চয়ব এইভাবে উচ্চারণ করতে হবে, নৈব থাকলে নয়ব, নয়ব, চয়ব, নয়ব এইভাবে উচ্চারণ করতে হবে। তারপর তালবস্যর নিচে হসন্ত থাকলে এটা হয়ের মতো উচ্চারণ করা যায়, নিশ্চয়টাকে নিশ্চয় এইভাবে উচ্চারণ করা যায়, তবে নিশ্চয় উচ্চারণ করলেও হবে। আমরা চাইলে এই তালবস্যটাকে না ভেঙেও উচ্চারণ করতে পারি, নিশ্চয় উচ্চারণ করলেও হবে, নিশ্চয় উচ্চারণ করা যায়। আবার যদি আমরা এটাকে ভেঙে উচ্চারণ করি তাহলে নিশ্চয়, নিশ্চয়, এইভাবে নিশ্চয়, এইভাবে উচ্চারণটা হবে। তা এই হলো মোটামুটি আমাদের বেসিক কিছু উচ্চারণ। ঠিক আছে, আপনাদেরকে আগের ক্লাসে কিছু স্লাইড দিয়েছিলাম, সেই স্লাইডগুলো দেখে আপনারা অবশ্যই নোট করবেন। আগের ক্লাসের স্লাইডগুলো অবশ্যই আপনারা নিজেদের কাছে রাখবেন, সেগুলো নোট করবেন এবং এই শিটের লেখাগুলো আপনারা নোট করবেন। ঠিক আছে, যদি আপনারা এই উচ্চারণগুলো বুঝেন, এই অক্ষর জ্ঞানটা যদি আপনাদের থাকে, এই অক্ষর জ্ঞানগুলো আপনারা যদি বুঝেন, তাহলে যে কোনো সংস্কৃত বাংলা শব্দকে আপনারা শুদ্ধভাবে সংস্কৃত উচ্চারণ করতে পারবেন। ঠিক আছে, মনে করেন যে এই যে সংস্কৃত শব্দটাকে যদি আপনারা সংস্কৃতে উচ্চারণ করতে চান তাহলে উচ্চারণটা হবে সংস্কৃতা, উচ্চারণ হবে সংস্কৃতা, সংস্কৃতা, এইভাবে সংস্কৃতা, সংস্কৃতা। দন্তস্ব অনুস্বার শব্দের মাঝখানে আছে, তাহলে নয়ের মতো উচ্চারণ হবে সংস্কৃ, তারপরে তটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে। কেন পূর্ণরূপে উচ্চারণ করতে হবে? কারণ তয়ের নিচে হসন্ত নাই, তাহলে সংস্কৃত, সংস্কৃত এইভাবে উচ্চারণ করতে হবে। আর যদি তয়ের নিচে হসন্ত থাকতো, যদি এখানে তয়ের নিচে একটা হসন্ত থাকে তাহলে উচ্চারণটা হবে সংস্কৃত, সংস্কৃত, এইভাবে। ঠিক আছে, তাহলে এই সকল আমাদের হসন্ত জিনিসগুলো আমাদেরকে খেয়াল করে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, সবাই কি উচ্চারণগুলো বুঝতে পেরেছেন? যদি বুঝেন তাহলে আমি আপনাদেরকে কিছু শব্দ শেখাবো, কিছু শব্দের সংস্কৃত উচ্চারণ শেখাবো, এতে করে আপনাদের আরও ক্লিয়ার হবে। রাধে রাধে, সবাই কি বুঝতে পেরেছেন এতক্ষণ যা কিছু বুঝিয়েছি? বোঝা গিয়েছে? নমস্কার দাদা। হ্যাঁ, দাদা, আচ্ছা দাদা আমার একটা কথা ছিল। হ্যাঁ বলুন। আমি তো মোটামুটি প্র্যাকটিস করতে করতে দেখা যাচ্ছে উচ্চারণ বিধি এবং কি ভেঙে লেখাটা মোটামুটি
ক্লিয়ার হয়েছে আগে চেয়ে অনেকটা। এখন মানে সমস্যা একটাই, মানে ব নিয়ে একটু কনফিউশন হয়ে যায় যে কোন জায়গায় ব আর কোন জায়গায় ওয়া উচ্চারণ হয়। এই বর উচ্চারণটা যদি একটু ক্লিয়ার করতেন তাহলে হয়তো বা সবচেয়ে সুবিধা হইতো। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এছাড়া মোটামুটি আমার একটু ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা, তাহলে সেই অন্যান্য ক্ষেত্রে আমি একটা বিষয়গুলো। জিনিস আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই, ঠিক আছে? আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেব। হ্যাঁ এই টেকনিকটা আপনারা সবাই ফলো করবেন। আপনাদেরকে আমি বলেছিলাম একটা গীতা কেনার জন্য। গীতার নামটা কি ছিল? গৌর গীতা বা গৌরচন্দ্র বর্মণের একটা গীতা বলেছিলাম না? হ্যাঁ, আচ্ছা এটা অ্যাপটা ডাউনলোড করা হয়েছে, আচ্ছা অ্যাপটার মাঝে একটু আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আমি বলি তাহলে, এই যে দেখুন, অ্যাপটা কিন্তু আমিও ডাউনলোড করেছি, ঠিক আছে? দেখা যাচ্ছে অ্যাপটা, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা জি বলবো না, আগে বলবো, ঠিক আছে? তা দেখুন, আমরা গৌর গীতাটা আমরা ওপেন করব, বা গৌর গীতা যদি আপনাদের কাছে থাকে, গীতাটা আপনারা খুলবেন, ঠিক আছে? গীতা খোলার পরে আপনারা মনে করেন যে দ্বিতীয় অধ্যায়ে গেলেন, যে কোনো একটা অধ্যায়ে গেলেন, ঠিক আছে? আপনাদেরকে আমি একটা উদাহরণ দেখাই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি একটা উদাহরণ বের করি। দাদা আর একটা কথা, হ্যাঁ, জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, কিন্তু ওই মাঝে মাঝে কোনো বিষয়ে একটু কনফিউশন হলে মেসেজ দিলে তো ওই আপনি হয়তো বা সময় পান না, আমাকে রাত্রের আবার দিকে এক মেসেজ দেবেন। সপ্তাহ পরে পরে ক্লাস। রাত্রের দিকে মেসেজ দিবেন, সবচেয়ে বেটার হবে, ঠিক আছে? রাত্রে 10টার পরে মেসেজ দিবেন। ওই সময়টাতে আসলে আমার পড়াশোনাও তো থাকে, সব কিছু ক্লিয়ার করে রাত্রে 10টা সাড়ে 10টার পরে আমাকে মেসেজ দিবেন, কল দিবেন, তখন পাবেন আমাকে, ঠিক আছে? না, আমি বেশ কিছু মানে একটু একটু কঠিন কিছু শব্দ ভেঙে লিখে আপনাকে পাঠাইছিলাম, হয়েছে কিনা এটা বোঝার জন্য। আর একটা শব্দ ছিল ওটা আমি বুঝতে পারি নাই, এই জন্য আপনাকে শব্দটা লিখে পাঠাইছি যে শব্দটার উচ্চারণটা কি হবে, এই আচ্ছা জন্য আর আমাকে, কি এই কথাটা বললাম। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু আবার একটু নক দিয়েন, হ্যাঁ, দেখবো না। আচ্ছা দেখুন আপনাদের, আচ্ছা ঠিক আছে। আমরা এই যে অন্তস্থ ব এবং বর্গীয় বটাকে চেনার জন্য আমাদেরকে মূল যে সংস্কৃত যে শ্লোকটা আছে দেবনাগরী লিপিতে, সেটা আমাদেরকে একটু ফলো করতে হবে। কারণ আমাদের বাংলা ভাষায় আগে দুই ধরনের ব ছিল, 2000 সালের আগে। তখন আমাদের বাংলা ভাষায় একটা ব ছিল এইভাবে, সবাই মিউট রাখবেন। সাউন্ডটা কমাও। আমাদের বাংলা ভাষায় আগে দুই ধরনের ব ছিল। একটা ব ছিল এইভাবে, একটা বউ এইভাবে ছিল, এবং একটা বউ এইভাবে এইভাবে পেট কাটা ছিল একটা বউ। বাংলা ভাষায় আগে দুই ধরনের বউ ছিল। আগে বাংলা ভাষায় আমাদের ব্যাকরণে স্বরবর্ণ ছিল 12টা, ব্যঞ্জনবর্ণ ছিল 40টা, ঠিক আছে? তারপরে 2000 সালের দিকে বাংলা একাডেমি কী করছে, এই যে অন্তস্থ ব যেটা আছে, এই অন্তস্থ বটাকে তুলে দিছে ওরা। দেখছে যে আমাদের বাংলা ভাষায় অন্তস্থ ব তেমন কেউ ব্যবহার করে না, যার ফলে ওরা বাংলা ভাষা থেকে অন্তস্থ বটাকে তুলে দিয়ে এই শুধুমাত্র বর্গীয় বটাকে রাখছে। যার ফলে আমরা এই অন্তস্থ বইয়ের জায়গায় বর্গীয় বই ব্যবহার করি, আবার বর্গীয় বইয়ের জায়গাতেও বর্গীয় ব ব্যবহার করি, ঠিক আছে? কিন্তু আমাদের মূল যে সংস্কৃত ভাষা, সেখানে কিন্তু অন্তস্থ ব এবং বর্গীয় ব দুইটা আলাদা আলাদা অক্ষর আছে। বাংলা ভাষা আগে কিন্তু দুইটা আলাদা আলাদা অক্ষর ছিল, যার ফলে আমরা বুঝতে পারতাম যে কোনটা অন্তস্থ ব আর কোনটা বর্গীয় ব, বাংলা অক্ষরে আমরা বুঝতে পারতাম। কিন্তু এখন কিন্তু বোঝার কোনো সুযোগ নাই। এখন অন্তস্থ বটাকেও সাধারণ বর্গীয় ব দিয়ে লেখা হয়, আবার বর্গীয় বটাকেও বর্গীয় ব দিয়ে লেখা হয়, ঠিক আছে? তা এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে দেবনাগরী লিপিটা ফলো করতে হবে, ঠিক আছে? তা দেখুন, দেবনাগরী লিপিতে অন্তস্থ বটাকে এইভাবে লেখা হয়, এভাবে সাধারণভাবে এইভাবে লেখা হয়। এটা হলো অন্তস্থ ব দেবনাগরী লিপিতে, ঠিক আছে? আমি একটু সাইডে গিয়ে একটু লেখাটা দেখাই। এই যে দেবনাগরী লিপিতে অন্তস্থ বটাকে এইভাবে লেখা হয়, এইভাবে। আর বর্গীয় বটাকে এইভাবে লেখা হয় দেবনাগরী লিপিতে, ঠিক আছে? অর্থাৎ অন্তস্থ ব এইভাবে, আর বর্গীয় ব এইভাবে, অর্থাৎ অন্তস্থ ব এবং বর্গীয় ব একই রকম। অন্তস্থ ব এবং বর্গীয় ব একই রকম, তবে একটার পেট কাটা থাকে আর একটার পেট কাটা থাকে না। যেটার পেট কাটা থাকে না সেটা হলো অন্তস্থ ব, আর যেটার পেট কাটা থাকবে সেটা হলো বর্গীয় ব। এই দুইটা অক্ষর বুঝতে পারছেন তো আপনারা? মানে দেবনাগরী লিপিতে কিভাবে আমরা অন্তস্থ ব এবং বর্গীয় ব চিনব, এটা বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, আমার দেবনাগরী হরফ আমি শিখে ফেলছি অলরেডি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন, এটা হলো দেবনাগরী লিপিতে, এটা হলো বর্গীয় ব,
আর এটা হলো অন্তস্তব। ঠিক আছে, যদি এই দুইটা আপনারা বুঝেন তাহলে যখন আপনারা গীতা পড়বেন, যখন গীতা পড়তে গেলে কোনো জায়গায় আপনাদের সমস্যা হবে, তখন আপনারা এই শ্লোকগুলা, এই যে শ্লোক আছে না, দেখবেন এখানে প্রত্যেকটা শ্লোকের উপরে কিন্তু এই যে উপরের দিকে দেবনাগরী হরফে লেখা আছে। মূল যে সংস্কৃত শ্লোকটা দেবনাগরী লিপিতে লেখা আছে, তখন আপনারা দেবনাগরী লিপিটা খেয়াল করবেন। মনে করেন যে এখানে আপনারা স্বভাব, এই স্বভাব এর বটা এটা অন্তস্থ ব না বর্গীয় ব, এই জায়গাটা আপনারা বুঝতে পারতেছেন না, তখন আপনারা মূল যে দেবনাগরী লিপিতে যাবেন। এখানে গিয়ে আপনারা দেখবেন এই যে এখানে দেখুন খুব সুন্দর করে লেখা আছে। এখানে গিয়ে দেখুন এই যে স্বভাবটা এইভাবে আছে, যে অন্তস্থ বয়ের মতো লেখা আছে। তাহলে আমরা এখানে স্বভাবটা এখানে দেখে ফেললাম। তাহলে স্বভাবের উচ্চারণ এখানে যেহেতু অন্তস্থ ব আছে, তাহলে এটার উচ্চারণটা হবে স্বভাব, স্বভাব ওয়া উচ্চারণ হবে, ওয়া। ঠিক আছে। আর এখন দেখুন পরের লাইনে এসে এই যে বটা, এই যে ব্রুহি এর বটা হলো কি, এটা এই বটা অন্তস্থ ব হবে না বর্গীয় ব হবে আমি বুঝতেছি না, সেই ক্ষেত্রে আমি দেবনাগরী লিপি থেকে দেখবো। এই জায়গায় দেখুন দেবনাগরী লিপির মধ্যে বটা এইভাবে পেট কাটা আছে। ঠিক আছে, এভাবে পেট কাটা আছে, বুঝতে পারছেন? দেখা যাচ্ছে পেট কাটা, যে বটা এভাবে পেট কাটা আছে, বোঝা যায় এটা? আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হলো বর্গীয় ব। তাহলে সেই ক্ষেত্রে এই ব্রুহির উচ্চারণটা সাধারণ বর্গীয় ব এর মতোই হবে। তাহলে ব্রুহি এইভাবে উচ্চারণটা হবে। সবাই বুঝতে পেরেছেন? ব্রুহি লেখাটা বুঝতে পেরেছেন? এই যে ঠিক আছে, বুঝতে পারছি। মানে দেবনাগরী হরফ ছাড়া কি মানে আর কোনো টেকনিক আছে কি বোঝার মতো? আরেকটা টেকনিক হলো এই যে সকল বইয়ের নিচে রফলা পাবেন, রিকার পাবেন, এগুলা হলো আপনার বর্গীয় ব। এটা নিশ্চিতভাবে বর্গীয় ব আপনারা উচ্চারণ করবেন। যে সকল বইয়ের নিচে রফলা রিকার পাবেন এগুলো বর্গীয় ব। ঠিক আছে, এইভাবে আপনারা মানে চিনতে পারেন আর কি সহজভাবে। আর যদি একদম স্পষ্টভাবে একদম শিওর হয়ে বুঝতে চান, তাহলে দেবনাগরী লিপি থেকে আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে। তারপরে আরও কিছু শব্দ আমি গত ক্লাসে মনে হয় দিছিলাম কিছু, এই যে এখান থেকে আপনারা কিছু দেখতে পারেন, যে সকল বয়ের আগে, বয়ের সামনে উত থাকবে, দিক থাকবে। ঠিক আছে, এই যে সকল বয়ের সামনের দিকে উত, দিক, বাক, রিগ এই সকল অক্ষর থাকবে। ঠিক আছে, এই সকল অক্ষরের পরে যদি কোনো ব থাকে তাহলে সেটা হলো বর্গীয় ব, এটা মনে রাখতে হবে। মনে করেন যে উতের পরে বেগ আছে, এটা হলো উদ্বেগ। ওই উদ্বেগ শব্দের ক্ষেত্রে যে বটা আছে এটা উদ্বেগই উচ্চারণ হবে। কারণ যে সকল শব্দের ক্ষেত্রে উচ্চারণ আসবে, দিক উচ্চারণ আসবে, বাক উচ্চারণ আসবে, ঠিক আছে, ঋক উচ্চারণ আসবে। যে আমরা ঋগ্বেদ বলি না, ঋগ্বেদটা কিন্তু ঋগ্বেদ উচ্চারণ হবে না, এটা ঋগ্বেদই উচ্চারণ হবে, ঋগ্বেদ। ঠিক আছে, ঋক তারপরে বেদ উচ্চারণ, ঋগ্বেদ এইভাবে উচ্চারণটা হবে। তার ঋক শব্দের পরে বাক শব্দের পরে, দিক শব্দের পরে, উত শব্দের পরে, এই সকল শব্দের পরে যদি ব থাকে তাহলে সেই বটা হবে বর্গীয় ব, এবং সেটাকে সাধারণ বয়ের মতোই উচ্চারণ করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। তারপরে আরেকটা জিনিস, অসংস্কৃত শব্দ অর্থাৎ বিদেশি শব্দে ব্যবহৃত ব হলো বর্গীয় ব। মনে করেন যে দরবার শব্দের বটা হলো বর্গীয় ব, বাদশাহ শব্দের বটা হলো বর্গীয় ব, ফুটবল শব্দের বটা হলো বর্গীয় ব। অর্থাৎ যতগুলো বিদেশি শব্দ আছে, অর্থাৎ অসংস্কৃত শব্দ, যে সকল শব্দগুলো বিদেশি শব্দ সেগুলো হলো আপনার সেই সকল শব্দের বগুলা হলো বর্গীয় ব। তবে আমাদের গীতার মধ্যে কিন্তু বিদেশি কোনো শব্দ নাই, কারণ গীতা যখন পৃথিবীতে এসছে তখন শুধু সংস্কৃত ভাষাটাই ছিল জগতে। পৃথিবীতে শুধুমাত্র সংস্কৃত ভাষাই ছিল, অন্য কোনো ভাষা, ইংরেজি ভাষা, বিদেশি ভাষা কোনো ভাষাই পৃথিবীতে ছিল না। সেজন্য গীতার কোথাও আপনারা দরবার, বাদশাহ, ফুটবল এই সকল কোনো শব্দের উল্লেখ আমাদের কোনো ধর্মগ্রন্থের মধ্যে আপনারা পাবেন না। ঠিক আছে, এই সকল শব্দগুলোর উল্লেখ আপনারা আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে পাবেন না, কারণ এগুলো তো বিদেশি শব্দ, এগুলো পরবর্তীতে এসছে, এগুলো হলো অসংস্কৃত শব্দ, আর আমাদের সমস্ত ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত। ঠিক আছে, তা এইভাবে আমরা বর্গীয় ব এবং অন্তস্থ ব চিনতে পারি। সবাই বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তা যদি সবাই বুঝে থাকেন তাহলে আমরা এখন কিছু শব্দ প্র্যাকটিস করব। ঠিক আছে, কিছু শব্দ প্র্যাকটিস করব। মনে করেন যে এই যে শব্দটা আছে, প্রথমে 1 নম্বর যে শব্দটা আছে, আমি একজন করে একটু ধরাই, একটু আপনারা বলিয়েন। ঠিক আছে, বললে একটু বুঝতে পারবো।
আপনারা গ্রুপের মধ্যে একটু যাবেন, গ্রুপের মধ্যে গিয়ে আপনারা একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা, সান্ত্বনা রানী চাকি, আপনি 1 নম্বর শব্দটা উচ্চারণ করেন তো। 1 নম্বর শব্দ, সান্ত্বনা রানী চাকি, আপনি 1 নম্বর শব্দটা উচ্চারণ করেন। আচ্ছা দাদা। এই 1 নম্বর শব্দটা উচ্চারণ করেন তো। আবার বলেন। আচ্ছা, লুপ্ত অ এর উচ্চারণটা ভালো হয়েছে, কিন্তু প্রথমটা এটা শ্রেয় হবে না, উচ্চারণ হবে শ্রেয়। শ্রেয়োহম, শ্রেয়োহম, শ্রেয়, শ্র উচ্চারণ। হ্যাঁ, শ্রেয়, শ্রী, শ্রীমৎ ভাগবত, শ্রেয়, শ্রেয়, ঠিক আছে, তালবস্য, শ্রেয়, ঠিক আছে? তাহলে শ্রেয়োহম, শ্রেয়োহম। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে উচ্চারণ করেন শুভজিৎ চক্রবর্তী, আপনি 2 নম্বরটা উচ্চারণ করেন তো। পরীক্ষা। পরীক্ষা, ভেরি গুড। 3 নম্বরটা উচ্চারণ করেন তো। বৃক্ষ। বৃক্ষ, ভেরি গুড। আচ্ছা, 4 নম্বরটা উচ্চারণ করেন তো। চার নম্বরটা কি হবে? আচ্ছা, রুবেল পণ্ডিত, আপনি 4 নম্বরটা উচ্চারণ করেন। রুবেল পণ্ডিত। একটু ভিউ করেন। রুবেল, হ্যাঁ, আপনি 4 নম্বরটা উচ্চারণ কত করেন। ও পিপা, হ্যাঁ, কত পিপা। এটা হ, এটা কি হ হবে? ভালো করে দেখেন। এটা তো অর্থ হ না, ও এটা হবে না। এটা হ নয় তো, এটা হলো লুপ্ত অ, অর্থাৎ হয়ের উপরে কিন্তু মাত্রা নাই, ঠিক আছে? এই যে দেখুন, হয়ের উপরে কত মাত্রা নাই, পিপা, ও ও উচ্চারণ করলাম তো আমি। হ উচ্চারণ হবে না, হ উচ্চারণ আসবেই না, উচ্চারণটা হবে গত পিবা। ততে গিয়ে একটা টান দিতে হবে, ততে গিয়ে একটা টান দিলেই অটোমেটিকভাবে একটা ও আসে, একটা লুপ্ত একটা অ অটোমেটিকভাবে উচ্চারণ আসে, ঠিক আছে? আলাদা করে অ উচ্চারণ কত করতে ও হবে না, পিপা। হ বলা যাবে না, হ বলা যাবে না। দাদা আমি ও বলছি, আপনি হয়তো একটু শুনতে পাচ্ছেন না, হয়তো নেটের সমস্যা হতে পারে। বলেন আবার, কত ও পিপা। আবার বলেন। কত ও পিপা। না না, গত ও আলাদা, ওটাকে আলাদা করা যাবে না, ওটাকে আলাদা করা যাবে না। গত পিওয়া, গত পিওয়া, গত পিওয়া, যে তো বললে যে একটা ও আসে, এই ও দিয়েই ও পিওয়া বলতে হবে। গত পিওয়া, গত পিওয়া, ঠিক আছে? তোতে গিয়ে টান দিলেই হয়ে যাবে। গত, টান দিতে হবে, টান দিতে। হ্যাঁ, গত পিওয়া, গত পিওয়া, অর্থাৎ যে জায়গাতেই লুপ্ত অ পাবো, সেই জায়গাতেই সেই লুপ্ত অ এর আগের অক্ষরটাকে টান দিলেই আমাদের লুপ্ত অ এর উচ্চারণটা চলে আসে। তাহলে শ্রেয়োহম, গত পিওয়া, শ্রেয়োহম, গত পিওয়া। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রুমা মাঝি ও রনি মাঝি দুইজন কি আছেন? আচ্ছা, তাহলে 5 নম্বর বলেন তো, রুমা মাঝি। দাদা 5 নম্বর বলেন। অভ্যাস। অভ্যাস, আচ্ছা, অভ্যাস, অভ্যাস, ভয়ের সাথে জফলা, ঠিক আছে? এখানে দন্তস্বয়ের নিচে হসন্ত নাই, দন্তস্বয়ের নিচে হসন্ত নাই, তাহলে কিভাবে উচ্চারণ হবে? অভ্যাস, অভ্যাস, ভয়ের সাথে জফলা, সেজন্য ভিও উচ্চারণ হবে। তাহলে অভ্যাস, অভ্যাস, কারণ দন্তস্বয়ের নিচে তো হসন্ত নাই, তাহলে আমাদের প্রত্যেকটা অক্ষরকে পূর্ণরূপে উচ্চারণ করতে হবে। তাহলে অভ্যাস, অভ্যাস। বুঝতে পেরেছেন? আগে দাদা। আচ্ছা, তারপরে রুমা মাঝির পরে একজন আছেন না, কি মাঝি জানি? রনি মাঝি। রনি মাঝি, রনি মাঝি, হ্যাঁ বলেন। রনি মাঝি বলেন। 6 নম্বর। ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড,
ব্রহ্মাণ্ড। আমরা তো বাংলায় বলে ব্রহ্মা, কিন্তু ব্রহ্মা হবে না, উচ্চারণ হবে ব্রহ্মা। ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড, এইভাবে। আচ্ছা, ব্রহ্মাণ্ড। না দাদা, যেটা ব্যবস্থাটা আছে ওটা সংস্কৃতি কেমন হবে কি? উচ্চারণটা? যেটা ব্যবস্থা উচ্চারণটা আসছে সেটি সংস্কৃতি কেমন হবে উচ্চারণটা? আমি আসতেছি, ব্যবস্থাতে তো কোনো আসি নাই, আমি ব্রহ্মাণ্ডতে আসছি, আস্তে আস্তে ব্যবস্থাতে আসি তারপরে। আচ্ছা, ঠিক আছে। ব্রহ্মাণ্ড। তারপরে আমাকে বলবেন বলেন অনিতা মজুমদার। অনিতা মজুমদার, আপনি আমাকে 7 নম্বরটা বলেন। অনিতা মজুমদার 7 নম্বর। ভগ, তারপরে বান হবে নাকি? এই বটা তো হলো অন্তস্থ ব। অন্তস্থ ব থাকলে কি উচ্চারণ হয়? অন্তস্থ ব থাকলে ও, ও উচ্চারণ হয়। তাহলে উচ্চারণটা কি হবে? ভগ, ভগবান, ভগবান। ভগবান বলবো না, বলবো যে ভগবান, ভগবান। শ্রী ভগবান উবাচ, এইভাবে। শ্রী ভগবান উবাচ यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি লেখা, উচ্চারণ হবে সম্ভবামি, সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে লেখা ছিল, উচ্চারণ হবে যুগে যুগে। ঠিক আছে, তাহলে ভগবান না হয়ে ভগবান, ভগবান। এই যে 1 2 আছে না, 1 2 3, সবসময় রাখবেন যে জায়গাতেই বান শব্দটা পাবেন, এটা একদম সহজভাবে আপনারা লিখে রাখেন, যে জায়গাতেই বান শব্দ পাবেন সেই জায়গাতেই 1 উচ্চারণ করবেন। 1, যে 1 2 3 বলি না, এই 1 2 3 এর 1টা উচ্চারণ করবেন। যে জায়গাতেই বান পাবেন সেই জায়গাতেই 1 উচ্চারণ করবেন। তাহলে সহজভাবে ভগবান, ভগবান। উচ্চারণটা কি হবে? ভ গ, তারপরে 1 উচ্চারণ করেন, 1। তাহলে ভগবান, ভগবান। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে 8 নম্বর। 8 নম্বর বলবেন আমাকে অপূর্ব বিশ্বাস। অপূর্ব বিশ্বাস আছেন? অপূর্ব বিশ্বাস আমাকে 8 নম্বরটা বলেন। রক্ষা। রক্ষা। 9 নম্বর। সহযোগী। সহযোগী, ভেরি গুড। 9 নম্বর হলো সহযোগী। গয়ের সাথে একটা দীর্ঘ ইকার আছে, তাহলে গীতে গিয়ে একটা টান দিতে হবে। সহযোগী, সহযোগী, অর্থাৎ গয়ের সাথে যে দীর্ঘ ইকার আছে না, এই ইটাকে একটু দীর্ঘ রূপে উচ্চারণ করতে হবে। তাহলে সহযোগী, সহযোগী। ঠিক আছে, এখন যদি এই হয়ের নিচে যদি হসন্ত থাকতো, ধরুন এই হয়ের নিচে একটা হসন্ত আছে, তাহলে উচ্চারণটা কি হবে বলেন তো? কি? জোরে 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 বলেন। আমি বলেছি যে হয়ের নিচে মনে করুন যে একটা হসন্ত আছে, ঠিক আছে, এই যে সহযোগী যেটা বলি, হয়ের নিচে একটা হসন্ত আছে, তারপরে যুগী লেখা আছে, তাহলে উচ্চারণটা কি হবে? সহযোগী, ভেরি গুড, সহযোগী। উচ্চারণটা হবে সহযোগী যদি হয়ের নিচে হসন্ত থাকে, আর যেহেতু এখানে হসন্ত নাই তাহলে সহযোগী, এইভাবে উচ্চারণটা হবে। আচ্ছা, ভেরি গুড। তারপরে আমাকে বলবেন বিজয়া, আচ্ছা, ধীরেন্দ্র দাস। ধীরেন্দ্র দাস আছেন? আচ্ছা, আপনি আমাকে 10 নম্বর বলেন।
আবার আবার বলেন। হ্যাঁ, ভেরি গুড। ইয়োগা ইয়োগ, ইয়োগা ইয়োগ বলবো। ইয়োগা ইয়োগ কেন বললাম না বলেন তো? যদি গয়ের নিচে হসন্ত থাকতো তাহলে কি বলতাম? গয়ের নিচে হসন্ত থাকলে হ্যাঁ ইয়োগা ইয়োগ বলতাম। গয়ের নিচে যদি হসন্ত থাকতো তাহলে ইয়োগা ইয়োগ, ইয়োগা ইয়োগ। আর গয়ের নিচে যেহেতু হসন্ত নাই তাহলে ইয়োগা ইয়োগ, ইয়োগা ইয়োগ এইভাবে উচ্চারণ হবে। ভেরি গুড। 11 নম্বরটা উচ্চারণ করেন তো আপনি। 11 নম্বর কি হবে? কি উচ্চারণ হবে? ব্যবস্থা, বিয় বয়ের সাথে বয় উচ্চারণটা তো হলো ও। বিয় উইয় উইয় অবস্থা। আমি আবার বলি এইভাবে, উই স্থা, ব্যবস্থা ব্যবস্থা বিয় উচ্চারণ হবে। ব্যবস্থা 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 ব্যবস্থা। অর্থাৎ এই যে ব্যবস্থা শব্দটাকেই মনে করেন যে ব্যবস্থার ক্ষেত্রে ব্যবস্থা বললে তো ব উচ্চারণ হয়, ব উচ্চারণ করলে ঠুট লাগাতে হয়। দুইটা ঠুট, আমার দুইটা ঠুট। ব হলো একটা অষ্টবর্ণ, ঠিক আছে? এই যে বর্গীয় ব আছে না, বর্গীয় ব হলো একটা অষ্টবর্ণ। কণ্ঠবর্ণ আছে, তালব্য বর্ণ আছে, এরকম বিভিন্ন বর্ণ আছে। তা ব হলো একটা অষ্টবর্ণ। অষ্ট মানে হলো ঠুট, অষ্ট শব্দের অর্থ হলো ঠুট। অর্থাৎ এই বটাকে উচ্চারণ করতে হলে আমার দুইটা ঠুট লাগাতে হয়, একটা ঠুটের সাথে একটা ঠুট লাগাতে হয়। উপরে এবং নিচের ঠুট দুইটা একত্রে স্পর্শ করে তারপরে ব উচ্চারণ করতে হয়। এই যে আপনি ব উচ্চারণ করেন দেখবেন দুইটা ঠুট লাগাতে হয়। ব ব ব্যবস্থা ব, ঠিক না? কিন্তু আমি সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে এই ব উচ্চারণ আমরা ঠিকই করব, তবে ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করেন, দেখবেন যে উচ্চারণটা আসে সেটাই হলো অন্তস্থ বয়ের উচ্চারণ। অন্তস্থ মানে হলো এই ক্ষেত্রে ব মানে উচ্চারণ করব তবে ঠোঁট না লাগিয়ে, ঠোঁট লাগবে না, ঠিক আছে? অন্তস্থ বয়ের উচ্চারণটা হবে ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ, ঠিক আছে? তাহলে ব্যবস্থা 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 উচ্চারণটা বিয়, এই যে জফলা থাকায় বিয় উচ্চারণটা হবে, আর এই বয়ের উচ্চারণটা ওয়া উচ্চারণ হবে। ব্যবস্থা 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 ব্যবস্থা। বুঝতে পেরেছেন সবাই? একটু কঠিন, তবে প্র্যাকটিস করবেন। ব্যবস্থা ব্যবস্থা এইভাবে। তারপরে মানিকলাল দেবনাথ, আপনি বলেন। মানিকলাল দেবনাথ আছেন? আচ্ছা, আপনি 12 নম্বরটা বলেন তো। জলে অস্মিন। আচ্ছা, জলে অস্মিন অটাকে পূর্ণ উচ্চারণ করা যাবে না। এই যে লুপ্ত অ আছে, জল, এই যে জলে, হ্যাঁ লেতে গিয়ে একটা টান দেন, জলে ও আনা যাবে না এখানে। ও আনা, অটাকে পূর্ণ উচ্চারণ করা যাবে না। জালে স্মিন, জালে স্মিন, জালে স্মিন, ঠিক আছে? জলে তারপরে স্মিন, জলে লে থেকে একটা টান দিবেন তারপরে স্মিন উচ্চারণ করবেন। স্মিন, জালে স্মিন, জালে স্মিন এইভাবে, ঠিক আছে? জলে অস্মিন এভাবে আলাদা আলাদা করে অটাকে আলাদা উচ্চারণ করলে তো অ এর উচ্চারণটা পূর্ণ হয়ে গেল। এখানে তো অ এর উচ্চারণটা লুপ্ত থাকলো না। লুপ্ত মানে কি? যেটা লুপ্ত হয়ে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। লুপ্ত মানে হলো যেটা ক্ষয় হয়ে গিয়েছে, অর্থাৎ উচ্চারণটা উজ্জ থাকবে, অ এর উচ্চারণটা উজ্জ থাকবে, ওটাকে পূর্ণ উচ্চারণ করা যাবে না। তাহলে জালে স্মিন, জালে স্মিন, গত পিওয়া, গত পিওয়া, শ্রেয়োহম, শ্রেয়োহম, গত পিওয়া, শ্রেয়োহম গত পিওয়া, জালে স্মিন, জালে স্মিন এইভাবে। জলে লে থেকে টান দিবেন তারপরে স্মিন উচ্চারণ করবেন, জালে স্মিন।
আচ্ছা, কলেজ মিল 13 নম্বরটা বলেন তো আপনি, 13 নম্বর। কৃষ্ণ গোপাল শ্রীমৎ ভগবত গীতা। আবার আবার শ্রীকৃষ্ণ গোপাল শ্রীমৎ ভগবত গীতা। আচ্ছা, মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। শ্রী শ্রী রফলাটা স্পষ্ট উচ্চারণ করতে হবে, রফলা। শ্রী শ্রী কৃষ্ণা। মূর্ধন্যস্বর উচ্চারণ হলো স, জিহ্বা উল্টে স উচ্চারণ করতে হবে, জিহ্বা উল্টিয়ে। স্বর উচ্চারণটা জিহ্বা উল্টিয়ে, তাহলে শ্রী কৃষ্ণা, শ্রী কৃষ্ণা, শ্রীকৃষ্ণা, শ্রীকৃষ্ণা। গোপাল, গো, ঠিক আছে, গো উচ্চারণ করতে হবে। এখানে গয়ের সাথে অকার আছে, তাহলে গো, গোপাল। গো শব্দের অর্থ হলো গাভী, যিনি গাভীদের পালন কর্তা তিনি হলেন গোপাল। তাহলে গোপাল, গোপাল। শ্রীমৎ ভগবত গীতা, এই যে শ্রীমৎ ভগবত গীতা শব্দটাকে যদি আমরা ভাঙি, এই যে দয় ভয় আছে না, দয়ের নিচে ভ আছে, এটাকে ভাঙলে এই দয়ের নিচে ভ আছে, আবার দয়ের সাথে গ আছে, এই দয়ের নিচে যে ভ আছে এটাকে ভাঙলে হসন্তযুক্ত একটা দ পাওয়া যায়, একটা ভ পাওয়া যায়। এই হসন্তযুক্ত দটাকে তৎ হিসেবে উচ্চারণ করতে হয়। তাহলে শ্রীমৎ ভাগবত, আবার এই যে দয়ের সাথে গ আছে, এই দয় গয়টাকে ভাঙলে হসন্তযুক্ত একটা দ এবং একটা গ পাওয়া যাবে। তা এই হসন্তযুক্ত দটাকে হসন্ত হিসেবে উচ্চারণ করা হয়। তাহলে শ্রীমৎ ভাগবত গীতা, শ্রীমৎ ভাগবত গীতা, শ্রীমৎ ভগবত গীতা। বত বত বলা যাবে না, ওয়াত ওয়াত। শ্রীমৎ ভগবত গীতা। আচ্ছা, তারপরে আমাকে বলবেন জীবন সরকার। জীবন সরকার আছেন? জীবন সরকার আমাকে 14 নম্বরটা বলেন, 14 এবং 15 বলেন। জীবন সরকার 14-15 বলেন। দাদা আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। শ্রীমৎ ভগবত গীতা বললেন, এই জায়গায় দয়ের নিচে যদি হসন্ত যুক্ত করি তাহলে পূর্ণ দ তো উচ্চারিত হলো না, বাকি অংশটুকু তাহলে গীতার সাথে কি উচ্চারণ হবে না ওটা বাদ যাবে? শ্রীমদ উচ্চারণ করা যাবে না তো, শ্রীমত। এই যে এখানে কিন্তু এখানে কোনটাই কিন্তু পূর্ণ দ নয়। দয়ার কথা বলছি, দয়ার নিচে যে আপনি হসন্ত যুক্ত করলেন, মানে ওটা তো তাহলে অর্ধ দ উচ্চারিত হলো, মানে দ উচ্চারিত হলো। দয়ের নিচে তো আমি যুক্ত করি তাহলে নাই। দেখুন একটা জিনিস, এখানে দয়ের নিচে তো আমি যুক্ত করি নাই, দয়ের নিচে এখানে অলরেডি যুক্ত করাই আছে সন্ধি বিচ্ছেদের নিয়ম এই অনুযায়ী। জায়গায় তো আপনি দেন না, এই জন্য তো। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদের নিয়ম অনুযায়ী এই যে একটা যুক্ত বর্ণ আছে দয়ে ভয়, এই দয়ে ভয় যুক্ত বর্ণটাকে যদি আমি ভাঙি তাহলে হসন্ত যুক্ত একটা দ পাওয়া যায়, সাথে একটা ভ পাওয়া যায়। এখন সংস্কৃত উচ্চারণের নিয়ম হলো হসন্ত যুক্ত দ থাকলে সেটাকে হসন্ত হিসেবে উচ্চারণ করা হয়ে থাকে। যারা সংস্কৃত ভাষায় কথা বলে তারা এই হসন্ত যুক্ত দটাকে, তারপরে হসন্ত যুক্ত ত যেটা আছে এটাকে তৎরূপে উচ্চারণ করে। তাহলে শ্রীমৎ এইভাবে উচ্চারণ হবে, ঠিক আছে? আমরা তো শ্রীমৎ তারপরে বলেছি। যে বদ বদ মানে ওটা বললেন আপনি, তাহলে অর্ধ তো মানে হসন্ত যুক্ত তো উচ্চারিত করতে হবে, উচ্চারণ করতে হবে। হসন্ত যুক্ত দ থাকলে এটা তৎরূপে উচ্চারণ হয়তো শ্রীমৎ, শ্রীমৎ এইভাবে উচ্চারণ হবে। না এরপরে দাদা, এরপরে ভগবত গীতা, এই যে ভগবত দয়ের সাথে কিন্তু হসন্ত লাগিয়ে তারপরে গ এবং দ একসাথে লাগানো আছে, এখানে দ এবং গটা একসাথে লাগানো আছে, এই যে দেখুন দ এবং গটা একসাথে লাগানো আছে, অর্থাৎ এখানে দ হসন্ত গ একসাথে লাগানো অবস্থায় আছে। অর্থাৎ এই যুক্ত বর্ণটাকে যদি আমরা আলাদা করি, অর্থাৎ দয় গয়, দ এবং গ এই যে একসাথে যুক্ত বর্ণ হিসেবে আছে, এটাকে আলাদা করলে হসন্ত যুক্ত একটা দ পাওয়া যায় এবং একটা গ পাওয়া যায়, ঠিক আছে? এই যুক্ত বর্ণটাকে আলাদা করলে একটা হসন্ত যুক্ত দ পাওয়া যায় এবং একটা গ পাওয়া যায়। তাই হসন্ত যুক্ত দটাকে তৎরূপে উচ্চারণ করতে হবে। তাহলে ভগবত, ভগবত, ঠিক আছে? ভগবত উচ্চারণ করতে হবে। সংস্কৃত ভাষায় ভগবদ বলতে কোনো কিছু নাই, মনে রাখতে হবে। সংস্কৃত ভাষায় ভগবদ, বদ বলতে কোনো কিছু নাই জগতে।
ভগবদ বলতে কোনো উচ্চারণ সংস্কৃত ভাষার মধ্যে নাই, ঠিক আছে? ভগবৎ শব্দের অর্থ হলো ভগবান। বটা কি বর্গীয় না অন্তস্থ ব এটা তাহলে? ভগবৎ এই বটা হলো অন্তস্থ ব। আমি যেটা বলতে চাচ্ছি যে সংস্কৃত ভাষায় আমরা এই যে বাংলায় যদি বলি ভগবৎ, যেটা ভগবদ বলতে কোনো শব্দ নাই, দ এখানে হবে না। ভগবদ বলতে কোনো শব্দ সংস্কৃত ভাষায় নাই। সংস্কৃত ভাষায় আছে ভগবৎ, এই অর্থাৎ এখানে তত্রূপে উচ্চারণ করতে হবে ভগবৎ। ভগবৎ শব্দের অর্থ হলো ভগবান, ভগবান, ঠিক আছে? তার মানে এই বটা অন্তস্থ ব। এই ব হলো অন্তস্থ ব। শ্রীমৎ ভগবৎ গীতা, ভগবৎ এইভাবে, ভগবৎ গীতা। আমি কি বললাম, যতগুলা ব পাবেন সবগুলাই হলো অন্তস্থ ব, ঠিক আছে? আর যে সকল বয়ের নিচে রফলা পাবেন, রিকার পাবেন, সেগুলাকেই মনে করবেন যে সেগুলা হলো বর্গীয় ব। আর যে সকল বয়ের সামনের দিকে উত, বেগ, দিক এইগুলো থাকবে, এই যে আমি উপরের দিকে দিয়েছি উত, বেগ, দিক, রিক, এগুলা পাবেন। এই সকল অক্ষরগুলা পেলেই, এই সকল শব্দগুলা পেলেই এগুলা বর্গীয় ব হবে। বাকি যা আছে সব হলো অন্তস্থ ব। বাকি যে বান পাচ্ছেন, ব্যবস্থা পাচ্ছেন, ভগবত পাচ্ছেন, এগুলো সব ওই যে যাদব, এগুলা হলো অন্তস্থ ব। আর এই যে বৃক্ষের যে বটা আছে এটা হলো বর্গীয় ব। তারপরে এই যে ব্রহ্মাণ্ডের যে বটা আছে এটা হলো বর্গীয় ব, ঠিক আছে? এইভাবে আমরা সহজ ভাষায় সহজভাবে মনে রাখবো, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি দাদা, ঠিক আছে। আচ্ছা, তারপরে বন্ধুরা আজকের ইনকাম সাইট তারপরে আমাকে বলবেন নয়ন সরকার। নয়ন সরকার আছেন? নয়ন সরকার, সবাইকেই ধরাবো, কেউ বাদ যাবেন না, এখানে অনেক অনেক শব্দ আছে, সবাইকে ধরানো হবে। নয়ন সরকার, হ্যাঁ দাদা। আচ্ছা আপনি 14-15 বলেন। উচ্চারণ করেন विज्ञान, विज्ञान, ज्ञानी, ज्ञानी, विज्ञान, विज्ञान, বিজ্ঞান, জ্ঞান হবে না, জ্ঞান হবে না, জ্ঞান হবে না, জ্ঞান হবে না, विज्ञान, विज्ञान, विज्ञान এইভাবে, विज्ञान এইভাবে উচ্চারণটা হবে। विज्ञान, জ্ঞানী, জ্ঞানী। এই যে জ্ঞান শব্দটা এবং বিজ্ঞান শব্দটাকে কিভাবে সংস্কৃত উচ্চারণ করবেন এটা একটা ভিডিও দিব আপনাদের, এই ভিডিওটা দেখবেন সবাই। অনেক জায়গায় অনেকে ভুল শেখায়, উচ্চারণ এটা একটু কঠিনই। কঠিন না, সহজে আছে। অনেক জায়গায় অনেকে একটু ভুল শেখায়, অনেকে বলে যে জ্ঞান হবে, জ্ঞানী উচ্চারণ হবে, তাহলে বিজ্ঞান হবে, এইভাবে বলে। অর্থাৎ জ্ঞান শব্দটাকে অনেকে জ্ঞান বলে ফেলে, জ্ঞান উচ্চারণ করে, এটা জ্ঞান হবে না, এটা জ্ঞান, জ্ঞান এইভাবে। এটা আমি একটা আপনাদেরকে ভিডিও দেবো না, ভিডিওটা দেখবেন, আপনারা দেখলে খুব সহজে শিখতে পারবেন। বিজ্ঞান, জ্ঞানী এই সকল শব্দটা কীভাবে উচ্চারণ করতে হয় একটা ভিডিও দেবো, সেই ভিডিওটা দেখবেন সবাই। আচ্ছা 16 নম্বর, 16 নম্বর হলো কে বলবেন দেখি? বিজয়া মণ্ডল আছেন? বিজয়া মণ্ডল 16 নম্বর বলেন। 16 নম্বর বিজয়া মণ্ডল, জোরে জোরে বলেন, জোরে, কথা শোনা যাচ্ছে না। বিজয়া মণ্ডল জুড়ে বলেন। বিজয়া মণ্ডল শোনা যাচ্ছে না। বিজয়া মণ্ডল আপনি আছেন ক্লাসে? আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। বিজয়া মণ্ডল আপনি আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। আপনার মিউট আনমিউট করাটা শিখবেন, কিন্তু আপনাদের যারা বাড়িতে ছোটোখাটো যারা আছে, খুব বেশি মোবাইল চালানো পারে যারা, তাদের কাছ থেকে একটু শিখে নেবেন। যারা ক্লাস 8-9 স্টুডেন্ট আছে, যারা স্কুলে যারা পড়াশোনা করে বা কলেজে যারা পড়াশোনা করে, তাদের কাছ থেকে একটু শিখে নেবেন যে কীভাবে মিউট আনমিউট করতে হয়।
এগুলো একটু শিখবেন, একটু ডিজিটাল হতে হবে, নাহলে কিন্তু সমস্যা। আচ্ছা, রাধা রানী বলেন। রাধে রাধে। রাধা রানী আপনি বলেন। হ্যাঁ আগে যা বলেন। রাধা রানী আপনি বলেন 16, 17, 16 বলেন, 16 নম্বর। স্যার ওয়ান সকল ওয়াই দেখুন, স্যার ওয়া, স্যার ওয়া। এই দেখুন, বাংলায় বললে সর ব, স্যার ব, ঠোঁট লাগাতে হয়। ব উচ্চারণ করতে হলে ঠোঁট লাগাতে হয়, কিন্তু আমি অন্তস্থ ব উচ্চারণের জন্য ঠোঁট লাগাবো না, ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করব। আপনি ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করেন দেখি। সরবয়ের বটা ঠোঁট না লাগিয়ে উচ্চারণ করেন, কি উচ্চারণ আসে দেখেন তো, উচ্চারণ করেন সবাই, সবাই উচ্চারণ করেন। এই যে ব আছে না, সরবয়ের বটা ঠোঁট না লাগিয়ে উচ্চারণ করেন সবাই। এই দেখুন, ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করতে হবে, আমি বলছি বারবার। সর ব উচ্চারণ করলে ঠোঁট লাগে, ব উচ্চারণ করলে ঠোঁট লাগাতে হয়, কিন্তু ঠোঁট না লাগিয়ে ব উচ্চারণ করি, ঠোঁট না লাগিয়ে। সার ওয়া, সার ওয়া, সার ওয়া, সার ওয়া, সকল, সা। বাই বললে ঠোঁট লাগাতে হয়, বাই উচ্চারণ করলে ঠোঁট লাগাতে হয়। আমি বাই উচ্চারণ করব, তবে ঠোঁট না লাগিয়ে। তাহলে স ওয়াই, স ওয়াই, ঠিক আছে? উচ্চারণটা হবে স, এইভাবে স ওয়াই উচ্চারণ হবে, ওয়াই, স ওয়াই, স ওয়াই। উচ্চারণটা হবে স ওয়াই, স ওয়াই, এইভাবে উচ্চারণটা হবে। সার ওয়া, উচ্চারণটা হবে, উচ্চারণটা হবে এভাবে। স্যার, এই যে স্বর উচ্চারণ করলাম, স্বর, তারপরে ওয়া, স্যার ওয়া, স্যার ওয়া, স্যার ওয়া, ওয়া ওয়া, এইভাবে। স্যার ওয়া, সকল, সওয়াই। সকল বলা যাবে না, সকল বলা যাবে না। কেন বলা যাবে না? লয়ের নিচে হসন্ত নাই, কিন্তু লয়ের নিচে যদি হসন্ত থাকতো তাহলে সকল বলতাম। লয়ের নিচে হসন্ত নাই, সুতরাং সকল উচ্চারণ করতে হবে। সারওয়া, সকল, সওয়াই। তারপরে যা দেবো, বাংলায় আছে যা দেবো, উচ্চারণ কি হবে সংস্কৃত? ইয়া দ, তারপরে বটাকে উচ্চারণ কিভাবে করব? ওয়া। তাহলে ইয়া দা ওয়া, ইয়া দা ওয়া, হ্যাঁ ইয়া দা ওয়া। তারপরে যশোদা আছে, উচ্চারণ কি হবে? যশোদা থাকলে উচ্চারণ কি? কি উচ্চারণ? যশোদা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, ভালো হয়েছে। রূপাই বর্মন, তুমি আনমিউট করো। রূপাই, রূপাইকে দিয়ে একটু জিজ্ঞেস করি। রূপাই বলো। হ্যাঁ, জয় গীতা। রূপাই 18 নম্বর, 19 নম্বর বলো। ভেরি গুড, দেওয়াসিয়া। 19 নম্বর বলো। আচ্ছা, মূর্ধন্যের উচ্চারণটা কিরকম? মূর্ধন্যের উচ্চারণটা জিহ্বা উল্টে, জিহ্বা উল্টিয়ে ন উচ্চারণ করো। হ্যাঁ, ওয়ারেরনিয়া, 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 হ্যাঁ ওয়ারেরনিয়া, ওয়ারেরনিয়া। আচ্ছা, 20 নম্বর উচ্চারণ করো, 20 নম্বর। হ্যাঁ, রূপম জয়ম সিনহা, ভেরি গুড। রূপাই কোন ক্লাসে পড়ো? দাদা আমি ক্লাস 12 এ পড়ি। ক্লাস 12 এ, উচ্চ মাধ্যমিক। কোন কলেজে? হ্যাঁ, না আমাদের তো স্কুল লেভেলেই, মানে স্কুল লেভেলেই। আমি ও, তোমাদের এখানে স্কুলে? আমি কুচবিহার জেলায় থাকি। বুঝতে পেরেছি। আমাদের বাংলাদেশে হলো ক্লাস 10 পর্যন্ত স্কুল, ক্লাস 11, 12 হলো কলেজ, তারপরে 12 পাস করার পরে ইউনিভার্সিটি।
আচ্ছা, ঠিক আমাদের আছে, এখানে 12 পর্যন্ত স্কুল লেভেল। বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো। তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও? তুমি কি হতে চাও? আইপিএস হওয়ার ইচ্ছা আছে। আইপিএস? তাহলে তো অনেক পড়াশোনা করতে হবে, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা আমার করবে। ক্লাস 12 এ সংস্কৃত সাবজেক্টটাও আছে দাদা, আচ্ছা, কিন্তু বুঝতে আমাদের পেরেছি। এখানে একটাই খুব সমস্যা, মানে এখানকার যত শিক্ষক আছে মানে কেউ মানে সংস্কৃতের অরিজিনাল উচ্চারণটা মানে করেন না। এটা আমাদের এখানেও নইলে কেউ করেন আমাদের না, সংস্কৃতটা এগুলো আমাদের আরো ভালো এখানেও হতো। তেমন কেউ করে না। আমি নিজেও যে শিখেছি, আমি নিজেও এগুলো খুব কষ্টে শিখেছি। এগুলো আমাদের এখানেও তেমন কেউ করে না। ঠিক আছে, খুব কম সংস্কৃত টিচার সাবজেক্ট এগুলো নিয়ে জানে। পড়তেছি, কিন্তু সংস্কৃতে পড়ে যে একটা মানে ওই উচ্চারণটার যে একটা মজা, কিন্তু ওটাই হয় না, মানে কোনো স্যারই মানে ইসে করেন না, মানে উচ্চারণটা করেন না ওই সংস্কৃতের। বুঝতে পেরেছি। আসলে প্রকৃতপক্ষে এই যে আমি আপনাদেরকে সবাইকে যে উচ্চারণগুলো শেখাচ্ছি না, নিয়মে আসলে বাংলাতেও আসলে এগুলাকে এইভাবেই উচ্চারণ করতে হয়। বাংলাতে ওই যে বৃক্ষ শব্দটাকে আমরা তো আসলে ভুল উচ্চারণ করি বাংলাতেও আসলে বৃক্ষ উচ্চারণ করা উচিত ছিল। এই যে ক্ষীয়টা আছে না, আমরা বাংলাতেই বৃক্ষ শব্দটাকে ভুল উচ্চারণ করি। কীভাবে উচ্চারণ করি? বৃক, তারপরে দুইটা ক লাগিয়ে দিই, বৃক্ষ। ঠিক আছে, বৃক্ষ, ক তারপরে খ লাগিয়ে দিই, বৃক, তারপরে খ লাগিয়ে দিই, বৃক্ষ। এভাবে বৃক্ষ উচ্চারণ করে ফেলি। ঠিক আছে, পরীক্ষাকে পরীক্ষা, ক যোগ খ লাগিয়ে দিই, পরীক্ষা, এইভাবে উচ্চারণ করে ফেলি। কিন্তু এই যে ক্ষীয় তো মূলত ক এবং মূর্ধন্য ষ এর যুক্ত বর্ণ, ক এবং মূর্ধন্য ষ উচ্চারণ করতে হবে। এগুলো আমরা ভুল উচ্চারণ করি। বাংলাতেও আসলে নিয়ম হলো বাংলাতে আসলে রক্ষা উচ্চারণ না করে রক্ষা উচ্চারণ করা উচিত ছিল। পরীক্ষা শব্দটাকে বাংলাতেও আসলে পরীক্ষা উচ্চারণ করা উচিত ছিল। কারণ আপনারা যখন এই পরীক্ষা শব্দটাকে কম্পিউটারে অথবা মোবাইলে টাইপিং করবেন, তখনও কিন্তু আমাদেরকে ক যোগ মূর্ধন্যস্য দিতে হয়। যুক্ত বর্ণের সময় যে ক হসন্ত, তারপরে মূর্ধন্যস্য, এই যে দেখুন ক্ষীয় আসে। ঠিক আছে, কয়ের সাথে ক হসন্ত খ দিলে কিন্তু আরেকটা বর্ণ চলে আসে। সুতরাং আমরা পরীক্ষা উচ্চারণ করাটা আসলে ভুল। আমাদেরকে আসলে এটা আমরা আমাদের বাংলা ভাষাতে আসলে এটা চর্চা হতে হতে আমরা ভুল উচ্চারণ করতে করতে ভুলটাই আমাদের এখন অনুষঙ্গ হয়ে গেছে। আমরা বাংলা ভাষাতে আসলে প্রত্যেকটা পদে পদে আমরা ভুল উচ্চারণ করি। ঠিক আছে, বাংলা ভাষাতেও নিয়মে পরীক্ষা শব্দটাকে পরীক্ষা উচ্চারণ করা উচিত ছিল, কিন্তু আমরা তো পরীক্ষা উচ্চারণ করি না, আমরা পরীক্ষা উচ্চারণ অর্থাৎ ভুল উচ্চারণ করি। ঠিক আছে, তারপর আমাদের যারা এই টিচাররা ছিলেন, এই যে তারপরে দন্তস্ব আছে না, সবচেয়ে বেশি যে ভুলটা আমরা করি দন্তস্ব, তালবস্য এবং মূর্ধন্যস্য, এই তিনটা শকেই আমরা একইভাবে উচ্চারণ করি বাংলা ভাষায়। এইটাও স, এইটাও স, এটাকেও স উচ্চারণ করি, এটাকেও স উচ্চারণ করি, এটাকেও স উচ্চারণ করি। বাংলা ভাষায় যে এই তিনটা স্বয়ের উচ্চারণ যে তিন রকম, এটা আমাদেরকে কেউ কোনোদিন শেখায়ই না, কেউ কোনোদিন আমাদেরকে শেখায় না। আপনারা কি এগুলো জানতেন আগে? বাংলা ভাষায় এই তিনটা স্বয়ের তিন ধরনের উচ্চারণ। এটা হলো দন্তস্ব, এটা হলো দন্তবর্ণ। এটা তালব্যস্ব, এটা তালব্য বর্ণ। এটা হলো মূর্ধন্যস্ব, এটা মূর্ধা বর্ণ। ঠিক আছে, এটা মূর্ধা দিয়ে উচ্চারণ করতে হয়, এটা তালু দিয়ে উচ্চারণ করতে হয়, এটা দন্ত অর্থাৎ দাঁত দিয়ে উচ্চারণ করতে হয়। এটা উচ্চারণটা হবে স, বাতাসটা এসে দাঁতের মধ্যে ধাক্কা লাগবে, এজন্য এটার নাম হয়েছে দন্তস্ব। কিন্তু আমরা বাংলা ভাষায় কেউ কি স উচ্চারণ করি? এই যে সহযোগী, বাংলা ভাষায় আমরা সহযোগী উচ্চারণ করি, কিন্তু এটা তো সহযোগী নয়, এটা হবে সহযোগী। ঠিক আছে, এই যে অন্তস্থ জ, বাংলা ভাষায় দুইটা জ আছে, এটা অন্তস্থ জ, একটা বর্গীয় জ। আমরা দুইটা জকেই একরকম উচ্চারণ করি, এটাকেও জ উচ্চারণ করি, এটাকেও জ উচ্চারণ করি। তাহলে দুইটা জ আসার মানে কি? দুইটা জ এসছে, দুইটার তো দুই রকমের উচ্চারণ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বাংলা ভাষায় দুইটা জকে দুইটা আলাদা আলাদা উচ্চারণ করি না, এটাকেও জ উচ্চারণ করি, এটাকেও জ উচ্চারণ করি। কিন্তু প্রকৃতপক্ষে অন্তস্থ জয়ের উচ্চারণটা হলো ইয়, এটা আসলে আমাদের প্রকৃত উচ্চারণ। কিন্তু আমরা বাংলা ভাষাতে আমরা ভুল উচ্চারণ শিখতে একদম বাংলা ভাষাটাকেই ভুল বানিয়ে দিয়েছি। ঠিক আছে, আসলে এগুলো আসলে সংস্কৃত উচ্চারণ না, আমি আসলে এই সকল শব্দের মূল উচ্চারণটাই আপনাদেরকে শেখাচ্ছি।
ঠিক আছে, সংস্কৃত ভাষায় কিন্তু তারা এই প্রত্যেকটা শব্দই কিন্তু স্পষ্ট শুদ্ধ উচ্চারণগুলো করে থাকে, কিন্তু আমরা বাংলা ভাষা তো শুদ্ধ উচ্চারণ করি না, সেজন্য আসলে আপনাদেরকে শুদ্ধ উচ্চারণই আমি শেখাচ্ছি। সংস্কৃতে কিন্তু তারা এই যে পরীক্ষা শব্দটাই কিন্তু পরীক্ষা উচ্চারণ করে না, ক যোগ মূর্ধন্য সে যেভাবে এই অক্ষরটা যেভাবে তৈরি হয়েছে, এই যুক্ত বর্ণটা যেভাবে তৈরি হয়েছে সেভাবেই তারা উচ্চারণ করে, অর্থাৎ পরীক্ষা উচ্চারণ করে। আমাদের বাংলা ভাষার মতো ভুল উচ্চারণ সংস্কৃতে করা হয় না, সেজন্য আমাদেরকেও শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে। আচ্ছা, তারপরে ঠিক আছে রূপাই, খুব ভালো হয়েছে, তোমার নামটাও খুব সুন্দর, তুমি বড় হয়ে আইপিএস হও, অনেক বড় বড় হও, আশীর্বাদ রইল। তারপরে হলো সারালা বর্মন, ও সরলা বর্মন, আচ্ছা সরলা বর্মন, আপনি বলেন। সরলা বর্মন, হ্যাঁ আপনি কি করেন? আপনি কি হাউস ওয়াইফ না স্টুডেন্ট? আমি হাউস ওয়াইফ। আচ্ছা, তাহলে আপনি বলেন 21 নম্বরের উচ্চারণ। দুঃখ কি কি? দুঃখ। দুঃখ দুঃখ হ কেন হবে? দুঃখ। দুঃখ হ কেন হবে? হ হবে না তো। দুঃখ এই যে দুঃখ, খ আছে না, দুঃখ দুঃখ, খ জি। খ উচ্চারণ করবেন। দুঃখ, দুঃখ, দুঃখ এই যে দুঃখ, দুঃখ হ্যাঁ দুঃখ, খ খ উচ্চারণ করতে হবে। দুঃখ হ কেন বলেন? দুঃখ খ, হ্যাঁ খ। দুঃখ, 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 খ খ, দুঃখ, দুঃখ, দুঃখ হ্যাঁ দুঃখ। তারপরে দুঃস্বপ্ন উচ্চারণটা হবে দুঃস্বপ্ন স্বপ্ন হবে না, স্বপ্ন হবে না, দন্তস্বর নিচে বফলা আছে, স্বপ্ন স্বপ্ন দন্তস্বরের সাথে বফলা আছে, তাহলে সুও উচ্চারণ হবে, সুও। স্বপ্ন স্বপ্ন আপনি ভালো করে আগে দেখুন, ভালো করে, দন্তস্বরের নিচে বফলা আছে, বফলা থাকলে রস্যকার অন্তস্থ ও আসে, তাহলে সুও উচ্চারণ হবে, সুও। তাহলে দুঃস্বপ্ন, 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 দুঃস্বপ্ন সুয়া, সুয়া রস্যকার আনেন, দুঃস্বপ্ন, স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন স্বপ্ন, সুও, সুও আনেন, সুও, স্ব দুঃস্বপ্ন দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন আপনি স্বপ্ন বলে ফেলছেন, স্বপ্ন স্বপ্ন হবে না, স্বপ্ন, স্বপ্ন রস্যকার উচ্চারণ করেন, স্বপ্ন সুয়া বলেন, সুয়া, স্বপ্ন সুয়া বলেন, স্বপ্ন হ্যাঁ স্বপ্ন, দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন আবার স্বপ্ন বলেন কেন? স্বপ্ন বলেন, স্বপ্ন সু উচ্চারণ করেন, স্বপ্ন হ্যাঁ সুস্বপ্ন, সুস্বপ্ন, স্বপ্ন হ্যাঁ দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন হ্যাঁ। স্বপ্ন থাকলে উচ্চারণ করব, স্বপ্ন আছে উচ্চারণটা হবে স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন উচ্চারণ হবে, ঠিক আছে, স্বপ্ন। আগে তারপরে দেখুন আরেকটা শব্দ আছে, আমরা বলি সাহা, এই যে দন্তীয় স্বর নিচে বফলা আছে, তাহলে সাহা হবে না, উচ্চারণটা কি হবে? স্বাহা সুয়াহা, 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 উচ্চারণটা হবে সুয়াহা। এই যে গীতা যজ্ঞ দেখেছেন কখনো? গীতা যজ্ঞের মধ্যে খুব সুন্দর করে যজ্ঞ করা হয়, সেখানে বলা হয়, সেখানে বলা হয়, স্বাহা হ্যাঁ সেখানে বলা হয় ওম নমঃ ভগবতে বাসুদেবায় স্বাহা, ওম নমঃ ভগবতে বাসুদেবায় স্বাহা, ওম নমঃ ভগবতে বাসুদেবায় স্বাহা, স্বাহা। অর্থাৎ যখন যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া হয়, আহুতি দেওয়ার সময় স্বাহা উচ্চারণ করা হয়, স্বাহা, স্বাহা। আমরা তো সাহা সাহা বলে ফেলি, এটা সাহা হবে না, উচ্চারণ হবে স্বাহা, স্বাহা, হ্যাঁ। এই উচ্চারণ বিধিগুলো ভালো করে শিখে যান, বিভিন্ন সময় কোনো ঠাকুরমশাই ভুল উচ্চারণ করলে ওনাকে একটু ঠিক করে দিবেন বা ওনাকে একটু শিখিয়ে দেবেন, বলবেন যে ঠাকুরমশাই আমার টিচার বা স্যার এভাবে এভাবে শিখিয়ে দিয়েছেন, আপনি এই ভিডিওগুলো একটু দেখবেন, দেখবেন আপনার উচ্চারণগুলো আরও অনেক সুন্দর হয়ে গিয়েছে। কখনও কোনো ঠাকুরমশাই যদি পুজো করে সরাসরি গিয়ে ওনার ভুল ধরবেন না, কাউকে অপমানিত করা যাবে না, কাউকে আঘাত করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না।
আপনি একটা জিনিস নতুন জিনিস শিখেছেন। যদি দেখেন কোনো ঠাকুরমশাই কোনো পুজোতে মন্ত্রটা ভুল উচ্চারণ করতেছে, আপনি অতি সম্মানের সহিত রেসপেক্ট রেখে ওনাকে আপনি ওনার ভুলটা ওনাকে ধরিয়ে দিবেন খুব সুন্দর করে। এমনভাবে ধরাতে হবে যাতে করে উনি অন্য কারোর সামনে লজ্জা যেন না পায়। আপনি ওনাকে ভিডিওগুলো শেয়ার করবেন, বলবেন ঠাকুরমশাই আমি আপনাকে হোয়াটসঅ্যাপে কয়েকটা ভিডিও দিচ্ছি, সেই ভিডিওগুলো আপনি একটু দেখবেন, কারণ আপনি তো বিভিন্ন জায়গায় মন্ত্র পাঠ করেন, আপনার মন্ত্র পাঠটা খুব সুন্দর হয়, কিন্তু আপনি যদি আপনার এই উচ্চারণগুলো যদি আরও একটু সুন্দর করা যেত, একটু স্পষ্ট হতো, তাহলে কিন্তু আরও অসাধারণ হতো আপনার উচ্চারণগুলো। এভাবে ওনার প্রশংসা করে করে ওনাকে উদ্বুদ্ধ করতে হবে, ঠিক আছে? এভাবে শুধু ঠাকুরমশাই না, যে কোনো জায়গাতেই কেউ যদি ভুল মন্ত্র উচ্চারণ করে তাকে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। এই যে আমি আজকে ক্লাসটা নিচ্ছি না, এই ক্লাসের ভিডিও কিন্তু হচ্ছে, এই ভিডিওগুলো আপনাদের কাছে থাকবে, এই যে চ্যানেলের মধ্যে আমি আপলোড করি সেখানে সারা জীবন সেই ভিডিওগুলো আপনারা পাবেন। ভিডিওগুলো সার্চ করে করে আপনারা পাবেন। আগের যত 10টা ব্যাচ পড়িয়েছি সবগুলা ব্যাচের ভিডিও রেকর্ড ওই গ্রুপের মধ্যে আছে। তা আপনারা কাউকে যদি এরকম দেখেন যে কেউ ভুল করছে, তাকে তার ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন এবং তাকে ভিডিওগুলো দেবেন, যাতে করে সেও সেই ভিডিওগুলো দেখে শিখতে পারে, নিজেকে আরও সুন্দর করতে পারে। কখনো এমন কোনো কাজ করবেন না যে আপনি উচ্চারণবিধি শিখেছেন, আপনি উচ্চারণ শিখে আরেকজনকে গিয়ে আঘাত করছেন বা একজনের ভুল সকলের সামনে ধরিয়ে দিয়ে তাকে লজ্জা দিচ্ছেন। এটা যেন কখনো কোনো দিন না হয়, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে কোনো যজ্ঞ অনুষ্ঠানে কোনো ঠাকুরমশাই যদি এই সোয়াহা শব্দটাকে যদি সাহা সাহা উচ্চারণ করে, তাহলে আমরা খুব সুন্দর করে ওনাকে এটা শেখাবো বা বুঝিয়ে দেব, যেটা সাহা হবে না, এটা উচ্চারণ হবে সোয়াহা। সোয়াহা, ঠিক আছে? সোয়াহা উচ্চারণটা হবে स्वाहा সোয়াহা। সোয়াহা, स्वाहा হ্যাঁ সোয়াহা। আচ্ছা, তারপরে দেখুন, যদি আমরা সোয়াহা এগুলা বুঝি, তাহলে 22 নম্বরটা উচ্চারণ করেন তো আপনি। 22 নম্বর स्वाजन সোয়াজান হবে, জন কেন হবে বলেন? হসন্ত আছে দন্তন্যর নিচে। स्वाजन হ্যাঁ, स्वाजन সোয়াজানা। सवा সোয়াজানা, তারপরে পরেরটা स्वाजन स्वभाव स्वभाव অ কি আবার? উচ্চারণটা হবে ও, এইভাবে, দন্তস্বয়ের নিচে বফলা আছে, তাহলে স্বভা, তারপরে ওয়া ওয়া ওয়া, স্বভাওয়া 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 স্বভাওয়া, হ্যাঁ স্বভাওয়া। সবাই 100 বার অন্তস্থ বয়ের উচ্চারণটা করবেন, সবাই 100 বার, বাড়িতে 100 বার করে, প্রত্যেকে বাড়িতে 100 বার করে ওয়া উচ্চারণটা করবেন, ওয়া ওয়া ওয়া, এইভাবে। অ কেন হবে? সভা অ কেন হবে? স্বভাওয়া ওয়া ওয়া, ইংলিশে ওয়া, এভাবে ডাব্লিউ যোগ এ ওয়া, এই ওয়া উচ্চারণটা হবে ওয়া ওয়া ওয়া, এভাবে ওয়া ওয়া, হ্যাঁ স্বভাওয়া স্বজানা স্বভাওয়া স্বজানা। সাজানো কি আবার? রস্যকার আনবেন, স্বজানা স্বজানা স্বভাওয়া স্বজানা স্বভাওয়া। তারপরে দ্বিতীয়া, দয়ের নিচে বফলা আছে, তাহলে দয়ের নিচে বফলা থাকায় দুও উচ্চারণ হবে, তাহলে উচ্চারণটা হবে দ্বিতীয়া। বাংলায় বললে দ্বিতীয়, সংস্কৃতে উচ্চারণ হবে, দয়ের নিচে বফলা আছে, তাহলে দুও উচ্চারণটা আসবে। আর রস্যইকার আছে না, দয়ের সামনে একটা রস্যইকার আছে, সেই রস্যইকারটা অন্তস্থ এর সাথে যুক্ত হবে, তাহলে দুই, তারপরে দ্বিতীয়া, এইভাবে উচ্চারণটা হবে। হ্যাঁ দ্বিতীয়া। আচ্ছা, তারপরে আমাকে বলবেন শ্রীকান্ত রায়।
শ্রীকান্ত রায় আছেন? আগে দাদা আচ্ছা, আপনার এখানে 0536 কেন লেখা? ওটা আসলে দাদা আমার অন্যটা গ্রুপে আমি অ্যাড ছিলাম, মানে এই ইয়া দিয়ে এই নাম দিয়ে, তো এই নামটাই শো করতে বারবার, ও, চেঞ্জ করার পরও শো করে এটাই। আচ্ছা, আপনি 23 নম্বরটা উচ্চারণ করেন। 23। দ্বিতীয়। আবার দ্বিতীয়। হ্যাঁ, তি থেকে একটা টান দিতে হবে, কারণ দীর্ঘ ইকার আছে। তি এর মধ্যে একটু টান দিতে হবে। দ্বিতীয়া, 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 দ্বিতীয়া। আচ্ছা, তারপরে পরেরটা উচ্চারণ করেন। তুয়াক। কি? তুয়াক। তুয়াক হবে কেন? কয়ের নিচে হসন্ত আছে? হ্যাঁ, সংযুক্ত। আমি বলি এই যে কয়ের নিচে তো হসন্ত নাই, তাহলে তুয়াকা, তুয়াকা উচ্চারণটা হবে। তয়ের নিচে বফলা থাকায় তুও, আর কয়ের নিচে হসন্ত না থাকায় তুয়ক, তুয়ক। যদি কয়ের নিচে হসন্ত না থাক, যদি কয়ের নিচে হসন্ত থাকতো, এই যে হসন্ত দিয়ে দিলাম, যদি কয়ের নিচে হসন্ত থাকতো তাহলে তুয়াক উচ্চারণ হতো, তুয়াক। কয়ের নিচে হসন্ত নাই, সুতরাং উচ্চারণটা হবে তুয়াক, তুয়াক। প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা উচ্চারণ। আচ্ছা, 25 নম্বর বলেন আপনি। 25 নম্বরই বলেন। রাহু। রাহু। তারপরে বিসর্গ থাকলে উচ্চারণ কি? বিসর্গ থাকলে কি উচ্চারণ হয়? উচ্চারণ হবে। হ্যাঁ, বিসর্গ থাকলে হ উচ্চারণ হবে। তাহলে কিভাবে উচ্চারণ হবে? উচ্চারণ করেন। রাহু। কি? রাহু। রাহু। রাহু হ কেন হবে? বিসর্গ হয়ের আমরা কি শিখেছিলাম একটু আগে? বিসর্গ হয়ের আগের অক্ষরের সাথে যদি কোনো কার চিহ্ন থাকে, বিসর্গ হয়ের আগের অক্ষরের সাথে কোনো কার চিহ্ন থাকলে সেই কার চিহ্নটা সেই হয়ের সাথে যুক্ত হবে। তাহলে উচ্চারণটা কি হবে? রাহু হু। ভেরি গুড। তাহলে পরেরটা উচ্চারণ করেন। এটা কি উচ্চারণ হবে? আবার বলেন। হে তবে হে, হে তবে হে। আচ্ছা, হে হবে। হে কেন হবে? কারণ বিসর্গ হয়ের আগের অক্ষরের সাথে একটা কি একার আছে। আচ্ছা, যদি এগুলা বুঝে থাকেন 24 নম্বর উচ্চারণ করেন তো। রক্ষাহা। তারপরে দেওয়াহা। দেবা শব্দের উচ্চারণটা হবে দেওয়া। দে, দে, তারপরে ওয়া। দেওয়া, 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 দেওয়াহা, দেওয়াহা। ঠিক আছে? আচ্ছা, তারপরে কে আছেন জিজ্ঞেস করি। সবাইকে তো মনে হয় ধরিয়ে ফেলছি। কেউ কি বাকি আছেন? আর কেউ বাকি আছেন? হ্যাঁ, কেউ বাকি আছেন যে ধরাই না? আমি টুপিকা বাকি আছে দাদা, সান্ত্বনার সাথে যে আমার নাম তো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি বলেন। আপনি বলেন এখানে আকাশের জায়গায় আপনার নাম বলবেন। আচ্ছা, আকাশই বলেন আপাতত। 26 নম্বরটা উচ্চারণ করেন। মম নাম আকাশ। আর বিসর্গের উচ্চারণ? মম নাম। আচ্ছা, দেখুন আমি এই জিনিসটা শিখিয়ে দিই, দেখুন ভালো করে। এখানে ধরুন একটা বাক্য আছে, এখানে একটা লাইন আছে, ঠিক না? এই বাক্যের মধ্যে বা এই লাইনের মধ্যে দুইটা বিসর্গ আছে। একটা বিসর্গ হলো লাইনের একদম শেষে, আর একটা বিসর্গ হলো লাইনের মাঝখানে বা লাইনের ভিতরে আছে, ঠিক না? মনে রাখবেন, যদি লাইনের মধ্যে কোনো একটা বাক্যের ভিতরে যদি বিসর্গ থাকে বা কোনো একটা শব্দের ভিতরে বা লাইনের ভিতরে যদি বিসর্গ থাকে, তাহলে সেই বিসর্গের পরিবর্তে হসন্তযুক্ত একটা হ উচ্চারণ হবে, হসন্তযুক্ত হ। তাহলে উচ্চারণটা হবে মম নামঃ, মম নামঃ, 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 এইভাবে। ঠিক আছে? উচ্চারণটা হবে নামঃ,
নামহ এইভাবে, ঠিক আছে, নামহ, Mamo namo. ঠিক আছে, মমো নামহ। আর তারপরে দেখুন এই বিসর্গটা লাইনের একদম শেষে আছে, তাহলে এই বিসর্গের উচ্চারণটা হবে পূর্ণরূপে হ, এই হটাকে পূর্ণ উচ্চারণ করতে হবে, তাহলে এই হয়ের উচ্চারণটা হবে কি পূর্ণরূপে, তাহলে আকাশহ, Akasha. আকাশহ, Akasha. তাহলে মম নামঃ আকাশহ, মম নামঃ আকাশহ, Mamo ঠিক আছে, nama. মম নামঃ আকাশহ, অর্থাৎ আমার নাম আকাশ। ভবতু নাম কিম, তোমার নাম কি, ভবতু নাম কিম, তোমার নাম কি, মম নামঃ আকাশহ, আমার নাম আকাশ। আপনাদেরকে কিছু বাক্য দেব সংস্কৃতে নিজের পরিচয় কিভাবে দিতে হয়, সেই জিনিসগুলো আপনাদেরকে আমি গ্রুপের মধ্যে দিব, সেটা আপনারা শিখে নেবেন, এতে করে নিজের পরিচয়গুলা মানে সংস্কৃত ভাষায় নিজের পরিচয়টা আপনারা দিতে পারবেন। আচ্ছা, তারপরে দেখুন 28 নম্বর, আসলে এখানে 27 লেখা হয় নাই, 27 না লিখে 28-এ চলে গেছে। আচ্ছা, 28 নম্বর, 28 নম্বর হলো দেখুন এখানে দুই ধরনের ব আছে, একটা হলো বর্গীয় ব, এই যে ব আছে না, বয়ের নিচে রিকার আছে, এটা হলো বর্গীয় ব, এবং এই যে বটা আছে এটা হলো অন্তস্থ ব। আমরা কিভাবে অন্তস্থ ব এবং বর্গীয় বটাকে চিনতে পারলাম বলেন তো, কিভাবে চিনলাম? এখানে এখানে রিকার আছে, রিকার আছে, বয়ের নিচে রিকার আছে, আর একটা নেই। হ্যাঁ, তাহলে প্রথম দুইটা হলো বর্গীয় ব, তাহলে উচ্চারণটা হবে বৃদ্ধি, বৃষ্টি, বৃদ্ধি, বৃষ্টি, আর এটা হলো দেবতা, দেবতা, দেবতা. দেবতা হবে না, দেব কেন হবে, ব উচ্চারণ আসবেই না, দে দেবতা. দেবতা. হ্যাঁ, দে দেবতা. দেবতা, দেবতা। দেবতা. আচ্ছা, তারপরে 29 নম্বর ব্রাহ্মণ্য, ব্রাহ্মণ্য, মূর্ধন্যের সাথে জফলা আছে, জফলা থাকলে রস্বইকার অন্তস্থ উচ্চারণ আসবে, ব্রাহ্মণ্য, ব্রাহ্মণ্য। আচ্ছা, ব্রাহ্মণ্য. ব্রাহ্মণ্য। আচ্ছা, তারপরে কে আছেন জিজ্ঞেস করি নাই, এরকম আছেন কেউ? আচ্ছা, রূপাই বলো, রূপাই, রূপাইয়ের নামটা আমার খুব ভালো লেগেছে। রূপাই, তুমি 30 নম্বরটা বলো তো, জি দাদা। 30 নম্বরটা বলো। অহম অহম, সরি অহম অহম, হ্যাঁ, প্রথমটা কেন অহম হলো, তারপরে অহম, প্রথমটা কেন অহম হলো? হসন্ত নেই, কারণ শেষে ময় হসন্ত নেই। হ্যাঁ, হসন্ত না থাকলে প্রত্যেকটা অক্ষরকে পূর্ণ উচ্চারণ করতে হবে, তাহলে অ উচ্চারণ করলাম পূর্ণরূপে, হটাকে পূর্ণ উচ্চারণ করব, মটাকে পূর্ণ উচ্চারণ করব, তাহলে অ হ ম, অহম, অহম, ঠিক আছে। আর পরেরটা দেখুন ময় ম আছে, তা ময়ের নিচে হসন্ত আছে, তাহলে অহম, অহম। অহম। আচ্ছা রূপাই, যদি আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে রূপাই, ধন্যবাদ। এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে কাকে জিজ্ঞেস করব? রুবেল পণ্ডিত, আপনিই বলেন, আপনি যেহেতু পণ্ডিত মানুষ, আপনিই বলেন, আপনি 31 নম্বরটা বলেন, যদি আপনি এটা বুঝে থাকেন আপনি বলেন। রুবেল পণ্ডিত, আপনি বলেন 31 নম্বর। বিনোদু, হ্যাঁ, বিন্দু, ভেরি গুড, ভেরি গুড। প্রথমটা বিনোদু, কেন বিনোদু হলো? দন্তর নিচে হসন্ত নেই এজন্য। এজন্য, হ্যাঁ, দন্তন্য নিচে হসন্ত নেই, সেজন্য আমরা প্রত্যেকটা অক্ষরকে পূর্ণ উচ্চারণ করব, তাহলে বিনাদু। আর পরেরটা হয়ে গেছে কি বিন্দু, বিন কেন হলো, কারণ নয়ের নিচে হসন্ত আছে, বিন্দু, বিনোদু। এই হসন্তের ব্যবহারটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। আচ্ছা রুবেল পণ্ডিত, তাহলে 32 নম্বরটা বলেন আপনি। ওটা কি হবে? দই, দই, 32 নম্বরটা বলেন রুবেল পণ্ডিত, আপনি 32 নম্বরটা বলেন। আমার একটু নেটের সমস্যা করছিল তো এইজন্য আপনার কথা ঠিক বুঝতে পারি নাই। আপনি 32 নম্বরটা বলেন, 32।
শ্রীমৎ ভগবত শ্রীমৎ ভগবত দুইটাই শ্রীমদ্ ভাগবত। ভগবত হ্যাঁ, আবার বলেন, আবার বলেন। শ্রীমৎ ভগবত শ্রীমদ ভগবত। হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো। এই যে এখানে দয়ের নিচে হসন্ত আছে, তাহলে দয়ের নিচে হসন্ত থাকলে কি হবে? তৎ। তাহলে উচ্চারণটা হবে শ্রীমৎ ভাগবত, শ্রীমৎ ভাগবত। আর পরেরটা হলো দয়ের নিচে হসন্ত নাই, তাহলে উচ্চারণটা হবে শ্রীমদ ভগবদ, শ্রীমদ ভগবদ, এইভাবে উচ্চারণ করতে হবে। আচ্ছা, তারপরে দেখুন দৈব। আমি কিন্তু সেটার মধ্যে দেখিয়েছিলাম যে চৈব থাকলে, নৈব থাকলে চয়েব উচ্চারণ করতে হয়, নয়েব উচ্চারণ করতে হয়। এই যে দেখবেন সেটার একদম নিচের দিকে চৈব ছিল না, দেখেছিলেন না? চৈব নৈব থাকলে চয়েব নয়েব উচ্চারণ করতে হয়। আগে হ্যাঁ, তাহলে দৈব থাকলে উচ্চারণ কি হবে? দই এব, দ যুগ এব। ঠিক আছে, উচ্চারণটা হবে দয়েব, 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 একসাথে দ এবং এবটাকে একসাথে উচ্চারণের ক্ষেত্রে কি ব উচ্চারণ হবে না অন্তস্থ ব? দয়েব, দয়েব। আচ্ছা, এটা অন্তস্তব, অন্তস্তবই দয়েব। উচ্চারণ হবে, অন্তস্তব উচ্চারণ হবে। দয়েব, ব দয়েব। উচ্চারণ হবে না? হ্যাঁ, অন্তস্তব, অন্তস্তব, দয়েব। তারপরে তথৈব থাকলে তথায়ব, তথায়ব উচ্চারণটা হবে তথ যুগ এব, তথাইব, তথ যুগ এব, এব, তথায়ব, তথায়ব, এইভাবে। তথাইব, হ্যাঁ, তারপরে দেখুন অন্না। তথাইব, বাংলায় বললে অন্না, কিন্তু সংস্কৃতে উচ্চারণ কি হবে? অন যুগ অন্দিন, অন্যা, অন যুগ ইয়া। ইয়া কেন হলো? ইও কেন উচ্চারণ আসলো? অন্যা, জফলা আছে, জফলা থাকায় ইও উচ্চারণটা জফলা আসবে। আছে। তাহলে অন্যা, 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 অন যুগ ইয়া, 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 অন্যা, ইয়া, অন্যা, একসাথে অন্যা, অন্যা। ইয়া, আচ্ছা, তারপরে রূপাই বলো, রূপাই। রূপাই 35 নম্বরটা বলো, তোমাকে দিয়ে শেষ করি। রূপাই 35 নম্বর। নারায়ণ 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 এটা নারায়ণ নারায়ণ ইয়না না, দুইটাতে নারায়ণ দুইটাতে একরকম হয়ে গেল। প্রথমটাতে আছে মূর্ধন্য আর পরেরটা আছে দন্তন্য। এটা হলো দন্তবর্ণ, এটা হলো মূর্ধা বর্ণ। ঠিক আছে, এই যে নটা আছে এটা কিভাবে উচ্চারণ করব? এই যে আমরা সাধারণত ট ঠ উচ্চারণ করলে জিহ্বা উল্টে যায় না? ট ঠ ড ঢ। ট উচ্চারণ করলে যেভাবে ট আমরা যেভাবে উচ্চারণ করি জিহ্বা উল্টিয়ে, ঠিক একইভাবে ন উচ্চারণ করতে হবে জিহ্বা উল্টিয়ে। তাহলে না, না, ট, না, ট ঠ, না, না, ট ঠ, না উচ্চারণ এইভাবে। তাহলে নারায়ণ, নারায়ণ, বুঝতে পেরেছো? নারায়ণ, ট ঠ ড ঢ। এই যে ট ঠ উচ্চারণ করি না, এগুলো জিহ্বা উল্টাতে হয়। ট উচ্চারণ করতে হলে জিহ্বাটাকে উপরের দিকে লাগাতে হয়। ঠিক আছে, ট উচ্চারণ করলেই জিহ্বাটাকে উপরের মূর্ধাতে লাগাতে হয়। তাহলে ট ঠ, তাহলে না, না, ট, না, ট, না। এই যে জিহ্বা উল্টিয়ে ন উচ্চারণ। তাহলে নারায়ণ, নারায়ণ, নারায়ণ। আর পরেরটা হলো নারায়ণ, পরেরটা হলো দন্তন্য নারায়ণ, পরেরটা নারায়ণ আর আগেরটা হলো নারায়ণ, নারায়ণ। এখানে কিন্তু একটু হালকা একটু পার্থক্য আছে। ঠিক আছে, এই মূর্ধন্য এবং দন্তন্যের মধ্যে হালকা একটু পার্থক্য আছে। এই পার্থক্যটা কি আপনারা বুঝতে পেরেছেন? উচ্চারণের যে পার্থক্যটা, আগে দাদা আগে, একটা হলো জিহ্বা উল্টিয়ে, একটা হলো জিহ্বা উল্টিয়ে মূর্ধা দিয়ে উচ্চারণ করতে হয়, আর একটা হলো দন্তন্য, দন্ত মানে হলো দাঁত, একটা হলো দাঁত দিয়ে উচ্চারণ করতে হয়। এটা হলো দাঁত দিয়ে, অর্থাৎ নারায়ণ, নারায়ণ অর্থাৎ দাঁতের একদম পিছনের অংশ গিয়ে স্পর্শ করবে জিহ্বাটা, নারায়ণ। আর এটা হলো নারায়ণ, নারায়ণ। ট ঠ, ট ঠ উচ্চারণের সময় যেভাবে জিহ্বা উল্টাই, ট ঠ উচ্চারণের সময় যেভাবে জিহ্বা উল্টাই একই হবে। নারায়ণ, নারায়ণ। আর এটা হলো নারায়ণ। আচ্ছা, নারায়ণ আচ্ছা, নারায়ণ। তাহলে সবাই বুঝতে পেরেছেন তো আজকের ক্লাস?
আশা করি আজকের ক্লাসে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়েছে। আরও বেশি বেশি ক্লিয়ার হবে যখন এই শব্দগুলো আপনারা আবার বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবেন। এবং আপনাদের হোমওয়ার্ক হলো এই 1 থেকে একদম এই 35 পর্যন্ত যতগুলা শব্দ আছে সবগুলা শব্দ আপনারা নিজেরা ভয়েস রেকর্ড করে উচ্চারণ করে আমাকে ভয়েস রেকর্ড পাঠাতে হবে। কি বলেছি? আপনাদের বাড়ির কাজ হলো একদম 1 থেকে 35 পর্যন্ত সবগুলো শব্দ নিজেরা উচ্চারণ করে রেকর্ড করে আমাকে পাঠাবেন। মনে করেন যে আপনি আরম্ভ করলেন যে আপনার নাম প্রথমে বললেন যে আমার নাম অমুক, আমি এই জায়গা থেকে বলছি। আপনার জায়গাটা বলবেন, আমি না হলে তো বুঝতে পারবো না আপনি ভারত থেকে বলছেন না বাংলাদেশ থেকে বলছেন। তা আপনি আপনার নাম বললেন, আমি এই জায়গা থেকে বলছি, তারপরে আপনি আরম্ভ করবেন। প্রথমে মনে করেন যে আরম্ভ করলেন শ্রেয়োহম, শ্রেয়োহম 2 বার করে বলবেন প্রত্যেকটা। পরীক্ষা, পরীক্ষা, বৃক্ষ, বৃক্ষ, গতোপি ওয়া, গতোপি ওয়া, অভ্যাস, অভ্যাস, ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড, ভগবান, ভগবান, রক্ষা, রক্ষা, सहयोगी, सहयोगी, युगायुग, युगायुग, व्यवस्था, व्यवस्था, जलेऽस्मिन्, जलेऽस्मिन्, श्रीकृष्ण, श्रीकृष्ण, गोपालो, गोपालो, श्रीमद् भगवत गीता, श्रीमद् भगवत गीता, विज्ञान, विज्ञान, ज्ञानी, ज्ञानी, सर्व, सकल, सवाई, सर्व, सकल, सवाई, यादव, यादव, यशोदा, यशोदा, देवस्य, देवस्य, वरेण्य, वरेण्य, रूपम, रूपम, जयम, सिंह, रूपम, जयम, सिंह, दुःख, दुःख, दुःस्वप्न, दुःस्वप्न, स्वजन, स्वभाव, स्वजन, स्वभाव, द्वितीय, त्वक, द्वितीय, त्वक, रक्षः, देवः, रक्षः, देवः, राहुः, राहुः, हेतवेः, हेतवेः, मम नाम आकाशः, मम नाम आकाशः, वृद्धि, वृष्टि, देवता, वृद्धि, वृष्टि, देवता, ब्राह्मण्य, ब्राह्मण्य, अहम, 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 विनदु, विन्दु, विनदु, विन्दु, श्रीमद् भगवत, श्रीमद् भगवत, আর এটা হলো শ্রীমদ ভগবদ, শ্রীমদ ভগবদ, দৈব তথৈব, দৈব তথৈব, অন্যা, অন্যা, নারায়ণ, 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 নারায়ণ। রাধে রাধে। সবাই কি বুঝতে পেরেছেন আজকের ক্লাস? এখন এখন সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে আপনারা কতটুকু পরিমাণে প্র্যাকটিস করছেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ক্লিয়ার হবে, তত বেশি আপনারা পারবেন। এখানে আমি যত ধরনের উচ্চারণ আছে সব উচ্চারণ এই 35টা শব্দের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এই 35টা শব্দ যদি আপনারা ভালো করে উচ্চারণ করতে পারেন, উচ্চারণটা শিখতে পারেন এবং বুঝতে পারেন যে কোনটাকে কিভাবে কেন উচ্চারণ করেছি, এগুলো যদি ভালো করে বুঝিয়ে শুনে যদি ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে গীতা আপনাদের জন্য একদম সোজা, একদম পানির মতো সোজা, একদম জলের মতো সোজা। আমরা বাংলাদেশে পানি বলি, আর সব জায়গাতে মূলত জলটা বলা হয়, ঠিক আছে? তা একদম জলের মতো সোজা। তা আপনারা অবশ্যই এই 35টা শব্দ খুব ভালো করে প্র্যাকটিস করবেন এবং আমাকে অবশ্যই অবশ্যই রেকর্ড করে পাঠাবেন, ঠিক আছে? কারো কি কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা আছে, কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে বলেন। এখন দাদা ভিডিওগুলো যদি একটু আগে দেওয়া যায় তাহলে ভালো হয়। কি আমরা যে ক্লাসে ভিডিওগুলো পাই, মানে এগুলো তো মোটামুটি বৃহস্পতিবারে পাই। আচ্ছা, ভিডিওটা এখন আপলোড দিয়ে দেবো, এখনই আপলোড দিয়ে দেবো, ক্লাসের পরেই এখনই আপলোড দিয়ে দিচ্ছি, আপলোডে বসিয়ে দেবো এখনই, ঠিক আছে?
আর কারো কোনো জিজ্ঞাসা আছে? দাদা আমাদের দ্বিতীয় অধ্যায়ের 30 প্রকরণের ছন্দের ইয়ে শ্লোকগুলো একটু মুখে মুখে ধরা টানা ক্লাসের ভিতর। বুঝি নাই কি কি দাদা ও বলতে চাচ্ছে এটা রিলেটেড না, এটা গীতা ক্লাসে বলতেন ভালো হবে। আচ্ছা, আপনি তো গীতার মেইন কোর্সে আছেন, ঠিক আছে, ওই ক্লাসের মধ্যে বলে দিব না, সমস্যা নেই, এখানে তো বেসিক পড়াচ্ছি। ভর্তি হয়েছে আমার নামটা একটু ওখানে অ্যাড করে দেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমাকে একটু মেসেজ দিন, আপনি মেসেজ দিলে বলে দিই, এড করে দিব না, ঠিক আছে। এখানে আপনারা যারা যারা বেসিক করতেছেন, এখানে আপনারা যারা যারা এই বেসিক কোর্স করতেছেন, আপনারা অবশ্যই গীতার অ্যাডভান্স কোর্সটা করবেন। অনেক কিছু শিখতে পারবেন, জীবনে অনেক অনেক কিছু শেখার আছে, অনেক কিছু গীতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। সেজন্য এখন তো মাত্র বেসিকটা শিখছেন, আপনারা উচ্চারণ বিধি শিখতেছেন। ও ঠিক আছে, উচ্চারণ বিধি, অক্ষর বিধি, অক্ষর বিধি বলতে উচ্চারণ বিধি, তারপরে কীভাবে গীতার শ্লোকগুলো পাঠ করতে হয় সেটা আগামী শুক্রবারে শেখাবো। কীভাবে মানে গীতার শ্লোকগুলো পাঠের নিয়মটা শেখাবো, ছন্দটা শেখাবো আগামী দিন। এইসব জিনিসগুলো এখন শিখতেছেন। বেসিকটা কমপ্লিট হলে পরে আপনারা অবশ্যই মেইন গীতা কোর্সটা করবেন, ঠিক আছে, যে 8 মাসের 12 মাসের কোর্সটা আছে সেটা অবশ্যই করবেন আপনারা, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মানে কয়দিন ক্লাস হবে, কয় মাসের ক্লাস? হ্যাঁ, সব কিছু বলে দেব। আমাদের গীতার অ্যাডভান্স যে কোর্সটা সম্পূর্ণ গীতা কমপ্লিট করানো হয়, এটা হলো প্রায় 1.5 বছরের কোর্স, 16 মাসের কোর্স, 16 থেকে 18 মাস সময় লাগে, প্রায় 1.5 বছর ধরে নিন। 1.5 বছরের কোর্সে গীতার সম্পূর্ণ 700টা শ্লোক কমপ্লিট করানো হয়। তা প্রথম অবস্থায় 2 মাস সবাইকে উচ্চারণ বিধি শেখানো হয়, গীতা পাঠের নিয়ম শেখানো হয়। অর্থাৎ এই যে এতদিন আপনারা শিখছেন না, এগুলো একদম প্রাথমিক জিনিসগুলো আপনারা শিখছেন। তাই বেসিক কমপ্লিট করানোর পরে মেইন গীতা কোর্সটা আরম্ভ করানো হয়। তো আপনারা 11 নম্বর ব্যাচ না, আপনাদের পরে আরও 4-5টা ব্যাচ পড়াবো। অর্থাৎ প্রথমে এখন আপনারা 11 নম্বর ব্যাচ, একদম 1 থেকে 5 নম্বর ব্যাচ যারা ছিল তাদেরকে দিয়ে একটা ব্যাচ আরম্ভ হয়েছিল সম্পূর্ণ গীতা কোর্স। 6 নম্বর ব্যাচ থেকে 10 নম্বর ব্যাচ পর্যন্ত যারা বেসিক কমপ্লিট করেছে তাদেরকে দিয়ে আবার আরেকটা গীতার এই সম্পূর্ণ গীতা কোর্স আরম্ভ হয়েছে। আবার আপনার 11 নম্বর না, 11 নম্বর থেকে 15 নম্বর ব্যাচ পর্যন্ত যে 5টা ব্যাচ পড়াবো, ওই 5টা ব্যাচে যারা বেসিক কমপ্লিট করবে তাদেরকে দিয়ে আবার মেইন গীতা কোর্সটা আরম্ভ করব। সুতরাং এই বছরের শেষের দিকে মেইন গীতা কোর্সটা আরম্ভ হবে আপনাদের, এই বছরের শেষের দিকে। সুতরাং আপনারা বেসিকটা কমপ্লিট করার পরে বাড়িতে প্র্যাকটিস করতে থাকবেন, এবং যখন মেইন গীতা কোর্সটা আরম্ভ হবে আপনাদের গ্রুপের মধ্যে আমি জানিয়ে দেবো। গ্রুপ থেকে কখনো বের হবেন না, গ্রুপের মধ্যে জানিয়ে দেবো, এবং গ্রুপ থেকে আপনারা সব কিছু খবরাখবর পাবেন, ঠিক আছে। তা ঠিক আছে তাহলে, হ্যাঁ বলুন। ওই যে আমাদের কোর্স কমপ্লিট হওয়ার কতদিন পর আবার একটা মানে ক্লাস শুরু করবেন? এই ব্যাচ শেষ হওয়ার পরে আরও 4টা ব্যাচ পড়াবো, আরও ধরেন আরও 8 মাস পরে আপনাদের আরম্ভ, আরও 4টা ব্যাচ 2 মাস করে আরও 8 মাস যাবে, ধরেন এই বছরের শেষের দিকে। ভর্তি হতে চাচ্ছে, তাহলে আমি কিভাবে তাদের সাথে যোগাযোগ করাই দিব আপনাকে? বেসিক কোর্সে ভর্তি করাবেন তাদেরকে, পরের ব্যাচে ভর্তি করবেন বেসিক কোর্সে, 12 নম্বর ব্যাচে ভর্তি করবেন। আমি মানে বেসিকে ওদের ভর্তি করাই দিব। হ্যাঁ, যারা যারা নতুন আছে তাদের সবাইকে বেসিক করতে হবে, প্রথমে বেসিকটা কমপ্লিট করতে হবে, তাদেরকে 12 নম্বর ব্যাচে ভর্তি করিয়ে দিবেন, বলবেন যোগাযোগ করার জন্য। আমি কি তাদেরকে যোগাযোগ করতে বলবো? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করতে বলবেন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, জয় রাধে, সবাইকে নমস্কার, সবাইকে নমস্কার, রাধে রাধে, জয় গীতা।